হ্যালো, আসসালামু আলাইকুম। এইচএসসি 27 ব্যাচের বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি ইংলিশের আজকের এই বিশেষ ক্লাসটাতে, যে ক্লাসে তোমরা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট প্লাস পেইড ব্যাচের বাহিরের সব স্টুডেন্ট জয়েন করতে পারবে আর কি। এই ক্লাসটা সবার জন্য উন্মুক্ত। একদম 2 দিন হলো আজকে নিয়ে যে তোমাদের এই কলেজ লাইফটা শুরু হয়েছে, কলেজের ক্লাস শুরু হয়েছে। তো তোমরা যারা আমার সাথে জয়েন করেছো, প্রথমে আমাকে একটু জানাও যে তোমরা আমাকে ঠিকঠাক শুনছো কিনা এবং আমার পিছনে যে স্ক্রিনটা আছে সেটা তোমরা স্পষ্ট দেখছো কিনা। আমাকে প্লিজ একটু কমেন্টে জানাও। আমি দেখছি আমার সাথে শাইলা চৌধুরী জয়েন করেছে। হ্যালো শাইলা। তারপর আর কে কে আছে? ঐশী আছে, মাহি আছে, তাওয়াসা আছে, নুসরাত জাহান, উষা, খাদিজা আক্তার, আহনাফ সহ আরো অনেকে আছে। তোমাদের সবাইকে ভাইয়ার এই ক্লাসটাতে ওয়েলকাম করছি, যেই ক্লাসে আমরা কথা বলবো আমাদের যে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার আছে। এই সেকেন্ড পেপার ফার্স্ট পেপার দুইটা পেপারেরই আমি যদি সিলেবাসটাই না জানি, ঠিক আছে, সিলেবাসটাই যদি আমি না জানি, তাহলে তোমাকে আমি কি করে, মানে তুমি কিভাবে বুঝবা যে তোমার অ্যাকচুয়ালি কি কি পড়া লাগবে? কারণ এসএসসি আর এইচএসসি সিলেবাস তো সেম না, তাই না হেলাল? সো আমাদের সিলেবাসটা আমরা জানবো, তারপর এই সিলেবাসটা আসলে কিভাবে পড়া উচিত, মানে আমাদের পরবর্তী কি করা উচিত না উচিত এই জিনিসটাও আমরা জানবো, পরবর্তী গাইডলাইনটাও আমরা আজকে ক্লাসে জেনে নিব। ত্রিনা মহাজন আমাদের সাথে জয়েন করেছে। তো আমি আমার পরিচয়টা একটু পরেই দিব, 1-2 মিনিটের মধ্যে সবাই জয়েন করুক। ততক্ষণে একটু আমাকে সবাই জানাও যে কে কোন কলেজে ভর্তি হইলা, একটু আমাকে জানাও। আমি দেখি যে আমার এখানে কোন কলেজের স্টুডেন্ট সবচেয়ে বেশি। থ্যাংক ইউ রিয়ন্তি, নাহিদ সিজান আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, সুমাইয়া, নুসরাত। যারা 27 ব্যাচের আছো তোমরা একটু ভাইয়াকে বলো যে তোমরা কে কোন কলেজের আছো। আফরিন বলছে ভাইয়া আমার ইংলিশে বেসিকে অনেক প্রবলেম। আফরিন, ইংলিশ কিভাবে পড়া লাগবে বলছো, সবকিছুর উত্তর তুমি আজকের এই ক্লাসে পেয়ে যাবা। ওকে, অনেকে আছে, গাছবাড়িয়া গভর্নমেন্ট কলেজ, দক্ষিণ সুরমা গভর্নমেন্ট কলেজ সিলেট, গুলশান কমার্স কলেজ খুলনা, বরিশাল, শামসুল হক খান, এরপর মিরপুর গভর্নমেন্ট কলেজ, এরপর নাজিরহাট কলেজ, শ্রেষ্ঠ বীরশ্রেষ্ঠ, আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ কুমিল্লার। তাসনিম তুমি? আচ্ছা, ইস্পাহানিতে আমি অনেকবার গেছি, মানে ওইদিকে আর কি, কলেজে যাই নাই বাট ওই এরিয়াতে। আচ্ছা, আম্বর খান গার্লস, তারপর ডিএন কলেজ, গভর্নমেন্ট কমার্স কলেজ, নটরডেম কলেজের আছে অপূর্ব, তারপর উদয় গোস্বামী হচ্ছে আরজিসি। ইনশাআল্লাহ তোমাদের কলেজ লাইফটা অনেক ভালো কাটবে, এটাই আমার প্রত্যাশা এবং দোয়া থাকবে তোমাদের জন্য। তোমাদের বদরুন্নেসা গভর্নমেন্ট গার্লস কলেজের আছে অনেকেই। আচ্ছা, আমার ভার্সিটির সাথেই হচ্ছে বদরুন্নেসা। চলো আমরা তাহলে সবার সাথে পরিচিত হব। আমাদের কোর্সে যদি তোমরা আসো এমনিতেও তোমাদের সাথে নিয়মিত কথা হবে, ঠিক আছে? সো চলো আমরা আমাদের মূল ক্লাসটা শুরু করে দেই। মূল ক্লাসটা শুরু করার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমার নাম হচ্ছে নাইম দুর্জয়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স শেষ করে মাস্টার্সে পড়াশোনা করছি আর টেনমিড স্কুলের ইংলিশ ডিপার্টমেন্টটা দেখভাল করছি। তো আজকের ক্লাসে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সাবিহা, সিলেবাসটা কি আমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের, পাশাপাশি আমরা এই সিলেবাসটা কিভাবে পড়লে আমি শুধু এইচএসসি না এডমিশন টেস্টেও ভালো করতে পারবো। তোমাদেরকে একটা সত্যি কথা বলি ভাইয়া, আমাদের জার্নিটা কেমন, আমাদের এসএসসি শেষ হয়েছে দেখতে দেখতে, এসএসসির পরে এইচএসসি লাইফটাও শুরু হয়ে গেছে। তুমি চোখ বন্ধ করতে, মানে দেখো তোমার এইচএসসির জার্নিটা যে শুরু হয়েছে, কিভাবে শেষ হবে, কত দ্রুত শেষ হবে, জাস্ট কয়েক মাস পরেই তুমি শুনবা যে তোমার অর্ধবার্ষিক পরীক্ষা। এরপর তুমি অর্ধবার্ষিক পরীক্ষা দিয়ে কিছু ক্লাস করতে না করতেই শুনবা ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা। ফাইনাল পরীক্ষা দেওয়ার কয়েক মাসের মধ্যেই তুমি শুনবা তোমার প্রি টেস্ট পরীক্ষা। প্রি টেস্ট পরীক্ষা দেওয়ার কয়েক মাস পরেই তোমার টেস্ট পরীক্ষা। টেস্ট পরীক্ষা দিলেই এরপর তো ফাইনাল চলেই আসবে, মানে মূল এইচএসসি পরীক্ষা, ঠিক আছে? সো তুষি, সত্যি কথা যদি বলি, এইচএসসি তে তোমাদের যত বই আছে, যত পড়াশোনা আছে, গ্রুপ সাবজেক্ট আছে, গ্রুপ সাবজেক্টের বাহিরে কমন সাবজেক্ট আছে, বাংলা, ইংলিশ, আইসিটি, এই সব কিছু পড়া, তারপর কলেজে যাওয়া, কলেজ থেকে আসা, মানে কোচিং এ যাওয়া, এই সব কিছু মিলিয়ে তুমি তোমার সিলেবাসটা শেষ করতে, সবাইকে বলতেছি ভাই, আমি তোমার বড় ভাই হিসেবে বলতেছি, মানে একটু হিমশিম খাবা, সময়ের তুলনায় সিলেবাসটা আসলেও বড়।
সময়ের তুলনায় তোমাদের সিলেবাসটা আসলেও বড়, ঠিক আছে? সো এই সময়টাতে আমি কিভাবে পড়লে আমার আসলেও আমি ভালো রেজাল্ট নিশ্চিত করতে পারবো। আর তুমি মনে করো মেডিকেলে পড়তে চাও কিংবা বুয়েটে পড়তে চাও কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, একটু আমাকে জানাও তো তোমরা কে কোন কলেজে ভবিষ্যতে কোথায় পড়তে চাও, মেডিকেল, বুয়েট নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্য কোথাও, আমাকে একটু জানাও। আমার নাম নাইম দুর্জয়, তোমরা আমাকে দুর্জয় ভাই বলে ডাকতে পারো। আজিজ জয়, বলো তো ভাইয়া তোমরা কে কোন জায়গায় ভবিষ্যতে পড়াশোনা করতে চাও, তোমরা এটা বলো। ততক্ষণে ভাইয়াকে একটু শোনো। এসএসসি পরে এইচএসসি লাইফটা যত দ্রুত চলে আসছে, এইচএসসি পরে তোমার এডমিশন টেস্ট দেওয়ার জার্নিটাও এত দ্রুত এর চেয়েও কম সময়ে চলে আসবে, ঠিক আছে? মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি সহ অনেকে অনেক কথা বলতেছো, ইনশাআল্লাহ তোমাদের স্বপ্ন পূরণ হবে। সো আমরা এখন থেকে তুমি একটা জিনিস মনে রাখবে, আমরা অনেকেই ভাবি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নেই বা আমি যদি মেডিকেল বা বুয়েটের প্রিপারেশন নেই এটা বোধ হয় এইচএসসি শেষ করেই নিতে হবে। না ভাইয়া, প্রিপারেশনটা নিতে হবে এখন থেকেই, অল্প অল্প করে। এইচএসসির পড়া এত প্রেসারের মাঝেই যদি একটু স্ট্র্যাটেজিক ওয়েতে পড়তে পারো তাইলে এডমিশনটাও হয়ে যাবে, ঠিক আছে? চলো আজকে ক্লাসে আমি তাহলে এটাও দেখাই দিব যে কিভাবে এক ঢিলে দুই পাখি মারা যায়, এইচএসসি প্লাস এডমিশন। ওকে, সো আমরা সবার আগে সিলেবাসটা নিয়ে কথা বলি যে আমাদের ইংলিশ ফার্স্ট পেপার ওভারঅল সিলেবাসটা কি। আমাদের সিলেবাস বলতে আমি মেনলি বুঝাচ্ছি এখানে যে ইংলিশ ফার্স্ট পেপারে কি কি আইটেম থাকবে তোমার পরীক্ষায়, আমরা এমসিকিউ শর্ট কোয়েশ্চেন বলি না এরকম। সো ইংলিশ ফার্স্ট পেপারের জন্য আমি তোমাদেরকে সবার আগে যদি বলি, ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদের টোটাল সিন থাকবে 3টা। কয়টা? 3টা। হচ্ছে তোমাদের ইংলিশ যে সরকার থেকে দেওয়া গভর্নমেন্ট বা এনসিটিভি থেকে দেওয়া ইংলিশ ফর টুডে বইটা দিবে তোমাকে, ওই ইংলিশ ফর টুডে থেকে টোটাল 3টা সিন প্যাসেজ আসবে, ঠিক আছে? মীরা এগুলোর উত্তর ভাই পরে দিব, হ্যাঁ? আচ্ছা, তোমরা আগে ভাইয়াকে একটু শোনো। তোমার ইংলিশ যে বোর্ড বইটা দিবে ওইটা থেকে কয়টা প্যাসেজ আসবে সবাই একটু কমেন্টে জানাও। 3টা। ওকে, সাইকা, ঈশা মার্মা, শাহরিয়ার আজিজ জয়, 3টা। ওকে, তার মধ্যে প্রথম যেই প্যাসেজটা আসবে সেটা থেকে 2 ধরনের প্রশ্নের উত্তর দিতে হবে। সাইকা, মঈন মোল্লা, কয় ধরনের প্রশ্ন উত্তর দিতে হবে ভাইয়া? 2 ধরনের। প্রথম প্রশ্নটা থেকে, প্রথম সিন প্যাসেজ থেকে। নাম্বার 1 এমসিকিউ, নাম্বার 2 এসিকিউ। এমসিকিউ কি তুমি আমি আমরা সবাই জানি, 4টা অপশন থাকবে, সেখান থেকে আমরা একটা সিলেক্ট করব। এসিকিউ হচ্ছে শর্ট আনসার কোয়েশ্চেন। তোমরা এইচএসসি তে সিন প্যাসেজ থেকে যে প্রশ্নগুলোর উত্তর দিতে না ওইগুলাই। এই 2টার জন্য, প্রথমটার জন্য 5 নম্বর, দ্বিতীয়টার জন্য 10 নম্বর, এমসিকিউ থাকবে 5টা। আচ্ছা, এইটা আমি বলতেছি তোমাকে, তোমরা তো 27 ব্যাচ, 26 ব্যাচের সিলেবাসটা অনুযায়ী, 26 ব্যাচে গভর্নমেন্ট থেকে যে সিলেবাসটা দেওয়া হয়েছে ওইটা অনুযায়ী বলতেছি। তোমাদের সময় যদি অর্পা সিলেবাস চেঞ্জ হয় ভাইয়া তোমাদেরকে সেটা জানাই দিব তোমাদের গ্রুপে, প্রাইভেট গ্রুপে বা প্লাস আমাদের যে পাবলিক গ্রুপে আছে এখানে, ঠিক আছে? এসিকিউ হচ্ছে শর্ট আনসার কোয়েশ্চেন, ঠিক আছে? শর্ট আনসার কোয়েশ্চেন। হ্যাঁ, এসিকিউ তে অনেকের সমস্যা, ঋতু আছে ক্লাসে এগুলো নিয়েও কথা বলবো। সো এই 2টার জন্য 5 এবং 10 করে। দ্বিতীয় যে সিন প্যাসেজটা আসবে সেখান থেকে প্রশ্ন হবে ফ্লো চার্ট এবং ইনফরমেশন ট্রান্সফার। কি কি? ফ্লো চার্ট এবং ইনফরমেশন ট্রান্সফার। ফ্লো চার্ট তুমি লাইফে কোনোদিনও পড়ো নাই, এই যে এসএসসি পর্যন্ত। এইচএসসি তে এসে অনেকে হয়তো পড়তে পারো, বাট এসএসসি পর্যন্ত ফ্লো চার্ট বলতে তোমার লাইফে কিছুই ছিল না। ফ্লো চার্ট কি সেটা যদি ভাইয়া একটা ডেমো দেই, মনে করো তোমার উপর একটা প্যাসেজ দিবে, প্যাসেজ দিয়ে বলবে যে, আমি একটা উদাহরণ দিই জাস্ট বুঝার জন্য। তোমরা জয়নুল আবেদিনের একটা প্যাসেজ পড়ছিলা না ক্লাস 10-এ? আচ্ছা, ধরো প্যাসেজে জয়নুল আবেদিনের একটা প্যাসেজ দেয়া হইল, দিয়ে বলবে যে জয়নুল আবেদিনের অবদানগুলো নিয়ে একটা ফ্লো চার্ট বানাও, ওনার অবদানগুলো নিয়ে একটা ফ্লো চার্ট বানাও। ফ্লো চার্টটা কেমন হয়? এরকম হয়, 6টা থাকে টোটাল। এখানে তুমি ইনফরমেশন দিবা, এরকম একটা সাইন থাকে, আবার ইনফরমেশন,
এরকম একটা সাইন, এগুলো তোমাকে ভাইয়া পরে আস্তে আস্তে আমাদের পরের ক্লাসগুলোতে, আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলোতে দেখাবো। এরকম টোটাল 6টা থাকে, টোটাল 6টা থাকে। বোর্ড বই কিনতে হবে কি হবে না, কখন কিনতে হবে, ধৈর্য ধরো ভাইয়া, সব বলবো, আপাতত আমাকে শোনো। সো ফ্লো চার্ট থাকে, তারপর ইনফরমেশন ট্রান্সফার, যেটা তোমরা ছোটবেলায় টেবিল হিসেবে পড়ছো, এক্সাক্ট ওই রকম না, কিছুটা ওই রকম। হ্যাঁ পারবা মুক্তাদির। আচ্ছা, সো ফ্লো চার্ট কি মোটামুটি আইডিয়া দিতে পারছি, এটা নিয়ে আমি পরে ডিটেইলে বুঝাবো। নাহিদা ফ্লো চার্ট কি ওইটা আমি তোমাকে এখন বুঝাইতে গেলে তো ওইটা আলাদা একটা ক্লাস লাগবে, আমাদের পেইড ব্যাচ গুলোতে এগুলো নিয়ে ডিটেইলে পড়াবো। ইনফরমেশন ট্রান্সফার কিছুটা টেবিলের মতো, কিছুটা তোমরা টেবিল পড়ছো না ছোটবেলায়, ওইটার মতো। সো সিনথেসিস মানে সেকেন্ড যে সিনথেসিসটা থাকবে সেটা থেকে এই দুই ধরনের প্রশ্ন আসবে, দুইটার যে কোনো একটা আসতে পারে, তুমি সেটার উত্তর করবা। দুইটার যে কোনো একটা আসতে পারে না, গ্রাফ চার্ট আর ফ্লো চার্ট ডিফারেন্ট। সো এটার ওইখানে টোটাল 5টা করে থাকবে, প্রত্যেকটা 2 নাম্বার করে 10 নাম্বার, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো 3 নাম্বার যে সিনথেসিসটা, থার্ড সিনথেসিস থেকে তোমাকে সামারি লিখতে হবে। কি লেখা লাগবে? সামারি। ওই প্যাসেজটা দিয়ে বলবে যে এটার সামারি লিখো। ওকে, শাহরিয়ার আজিজ জয়। তারপর উইথ ক্লু, উইদাউট ক্লু, রিঅ্যারেঞ্জ, এগুলো তুমি ছোটবেলা থেকেই পড়ছো। উইথ ক্লু এর জন্য 5 নম্বর, উইদাউট ক্লু এর জন্য 10 নম্বর, রিঅ্যারেঞ্জ এর জন্য 10 নম্বর। সো টোটাল কত হইলো? টোটাল হচ্ছে 60 নম্বর। হ্যাঁ, সিনথেসিস মানে ইংলিশ ফার্স্ট পেপারকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে রিডিং পার্ট আর একটা হচ্ছে রাইটিং বা কম্পোজিশন। এই রিডিং পার্ট হচ্ছে 60 নম্বরের আর রাইটিং পার্ট হচ্ছে 40 নম্বরের। আমাকে একটু বলো তো, তুমি তোমার রিডিং পার্টে কি কি থাকবে সেটা কি বুঝছো? একটু বলো তো ভাইয়া, রিডিং পার্টে কি কি থাকবে এটা নিয়ে কি তুমি ক্লিয়ার? সিনথেসিস টোটাল 3টা থাকবে, তার মধ্যে প্রথম 2টা থেকে এমসিকিউ এসসিকিউ, পরেরটা থেকে ফ্লো চার্ট বা ইনফরমেশন ট্রান্সফার, এর পরেরটা থেকে সামারি, এর পরের গুলো হচ্ছে আনসিন, উইথ ক্লু, উইদাউট ক্লু, রিঅ্যারেঞ্জ, এগুলো আনসিন। অফলাইনে প্রাইভেট না পড়ে টেনএমএস এর এই যে এজএসসি 27 অনলাইন ব্যাচ ইংলিশ কোর্সটা আছে, এটা করলেও হবে। এখানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই ফুল সিলেবাস কভার করা হবে। অনেকে ভাবে যে ভাইয়া আমাকে কি বাংলা ইংলিশ আইসিটি পুরা যে প্যাকেজটা আছে এটা পুরাটাই নিতে হবে কিনা? উত্তর না, তুমি চাইলে শুধু ইংলিশটাও নিতে পারবা। ওকে, যদি এটা ক্লিয়ার হয়, সো আমরা রিডিং পার্টে কি কি থাকবে সেটা বুঝে গেছি, ঠিক আছে? এবার আসো রাইটিং পার্টে কি কি থাকবে। রাইটিং পার্ট 40 নম্বরের মধ্যে প্রথমে থাকবে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ গুলো হচ্ছে আনসারিং কোয়েশ্চেন টাইপের, তোমরা এটা এসএসসি তেও কিছুটা পড়ছো। মানে প্যারাগ্রাফের উপরে তোমাকে 5টা প্রশ্ন দেওয়া থাকবে, ওই 5টা প্রশ্নের বা 5টা না সরি 5-এর অধিক প্রশ্নও থাকতে পারে, মানে ওই প্রশ্নগুলোর বেসিসেই তুমি উত্তর লিখবা। কেমন হয়েছে? এসসিকিউ মানে হচ্ছে শর্ট আনসার কোয়েশ্চেন, ফ্লো চার্ট মানে কি, এসসিকিউ এগুলো কি, আমরা এগুলো আমাদের নেক্সট যে ক্লাসগুলো আছে, পেইড ব্যাচে যে ক্লাসগুলো আছে এগুলোতেও ডিটেইলে পড়াবো, ঠিক আছে? ওকে, সো আমি জাস্ট তোমাদেরকে টপিক গুলো বলতেছি যে কোনগুলো তোমাদের সিলেবাসে আছে। আচ্ছা, সো প্যারাগ্রাফের জন্য উপরে কিছু প্রশ্ন দেওয়া থাকবে, সেই প্রশ্নগুলোর উত্তরটা মেইনলি প্যারাগ্রাফ স্টাইলে দিতে হবে। মানে তুমি চাইলেও ধরো প্রশ্ন এইভাবে দেওয়া আছে এ বি সি ডি, এইভাবে করে প্রশ্ন দেওয়া আছে, উত্তরটা তুমি চাইলেও এভাবে লিখতে পারবা না, এ আনসার এরকম করে লিখতে পারবা না। তোমাকে কিভাবে লিখতে হবে? একেবারে টানা প্যারাগ্রাফের মতো টানা লিখে যেতে হবে। প্যারাগ্রাফে কিন্তু কোনো লাইন ব্রেক দেওয়া যায় না, মানে মনে করো তুমি একটু লিখার পর মনে করলো আবার এখান থেকে শুরু করবা না, তুমি টানা লিখে যাবা, ঠিক আছে? তারিখ বলতেছে ইম্পর্টেন্ট কোনগুলা, বাবা রে এখানে সবগুলোই তোমার পরীক্ষা আসবে, এমন না যে প্যারাগ্রাফ আসলে কমপ্লিটিং স্টোরি আসবে না, না প্যারাগ্রাফ আসবে কমপ্লিটিং স্টোরিও আসবে, ঠিক আছে? আচ্ছা, সো প্যারাগ্রাফ তোমার জন্য 10 নাম্বার, কমপ্লিটিং স্টোরি আসবে। কমপ্লিটিং স্টোরি আবার 2 ধরনের, ট্রেডিশনাল আর একটা হচ্ছে ক্রিয়েটিভ। এইচএসসি তে ক্রিয়েটিভ কমপ্লিটিং স্টোরি বেশি আসে, মানে গতানুগতিক কোনো গল্প না। মঞ্জুর আপু আছে, সাকিব, তারপর আরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইয়াপুরা আছেন। আচ্ছা, কমপ্লিটিং স্টোরিতে ক্রিয়েটিভ আর ট্রেডিশনালের মধ্যে এইচএসসি তে ক্রিয়েটিভ বেশি আসে, মানে পুরাটাই নিজ থেকে বানিয়ে লিখতে হয়।
এটার জন্য 7 নম্বর। ইনফর্মাল লেটার অথবা ইমেল, দুইটার কোনো একটা, সেটার জন্য 5 নম্বর। গ্রাফস এন্ড চার্টস, এটা একদম সহজ, এটার জন্য 10 নম্বর। অ্যাপ্রিশিয়েটিং শর্ট স্টোরিজ বা পয়েমস, এইটা তুমি এসএসসি তে পড়ো নাই, এটাকে থিমও বলা হয়, মানে নরমালি থিম নামেই ডাকে আর কি। থিমের জন্য 8 নম্বর। এখন অনেকেই প্রশ্ন করবো, ভাইয়া থিম জিনিসটা কি? এগুলো তো আজকের একটা ক্লাসে এত কিছু তো পড়ানো সম্ভব না, ভাইয়া জাস্ট বলে রাখলাম যে এই জিনিসগুলো তোমার সিলেবাসে আছে, এগুলো আসবেই, ঠিক আছে। এখন একটা কথা বলি, তুমি এসএসসি তে ভাইয়া যখন তোমাকে সাজেশন দিছি ওইগুলো থেকে কমন পড়ছে, এইচএসসি তে দিলে এসএসসি তে যেই লেভেলের কমন পড়ছে তুষি, এইচএসসি তে ওই চান্স অনেক কম। সো এইচএসসি এর ক্ষেত্রে তাহলে ভাইয়া আমাকে কি করা লাগবে? উত্তর হচ্ছে এইচএসসি এর ক্ষেত্রে তোমাকে, এটাকে বলা হয় ফ্রি হ্যান্ড রাইটিং। কি বলা হয়? ফ্রি হ্যান্ড রাইটিং। মানে তোমাকে যদি ভাইয়া এখন বলি যে তুমি তোমার কলেজের প্রথম দিনটা নিজ থেকে আমাকে লিখে দাও, যে কলেজের প্রথম দিনটা কেমন কেটেছে, তোমাকে যদি আমি বলি তোমার কলেজের প্রথম দিনটা কেমন কেটেছে, তুমি বাংলায় সুন্দর করে লিখে দিতে পারবে না ভাইয়াকে? সেরা হবে না? এইটাই যদি তোমার পরীক্ষায় প্যারাগ্রাফ আকারে আসে, ফার্স্ট গ্রেড কলেজ এরকম কিছু একটা আসলো, এটা কি লিখতে পারবা? বাংলায় পারলেও, অনেকেই পারবা, বাংলায় পারলেও ইংলিশে প্যারা খাবা। এই যে বাংলায় পারো বাট ইংলিশে পারো না, ইংলিশে যদি তুমি পারো, মানে এই প্রসেসটাকে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং বলি। মানে তুমি যে বাংলায় বানায় লিখতে পারতেছো, কেন ইংলিশে পারবা না? ওইটা তো একটা ভাষা। এই জিনিসটা আমরা আমাদের এই কোর্সগুলিতে শিখাবো, যে লাইফে অনেক বেশি মুখস্থের প্যারা নিছো আর না। কেমন? একটা জিনিস বলি, আচ্ছা এই কোয়েশ্চেনটা একটু পরে করব। আমাদের ইংলিশ ফার্স্ট পেপারে কি কি থাকতেছে আমরা রিডিং পার্টে দেখলাম, রাইটিং পার্টে দেখলাম। তার মধ্যে তোমার সিলেবাসের, মানে তুমি এইচএসসি তে কোন জিনিসগুলো পড়োই নাই, এইটা কখনো তুমি এসএসসি তে পড়ো নাই, ঠিক আছে। এগুলো বাকি সব পড়ছো, বাট এগুলো অ্যাডভান্স লেভেলের প্রশ্ন হবে। তারপর তুমি এসএসসি তে গ্রাফ চার্ট পড়ছো, এইটা তো পড়োই নেই। সো এই যে তুমি এসএসসি তে বাকি মোটামুটি অনেক জিনিসের সাথে পরিচিত হয়েছো, কিন্তু তুমি অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন পাবা এইচএসসি তে এসে, ঠিক আছে হিমু? ইনশাআল্লাহ এই জিনিসগুলো আমরা শিখাবো। নাহিদ, স্ক্রিনশট নিতে হবে না, আমি তোমাদেরকে গ্রুপে দিয়ে দিব, যারা আছো পেইড ব্যাচে, তোমাদের প্রাইভেট গ্রুপটাতে ভাইয়া দিয়ে দিব। এবার আসি, এটা মূলত তোমাদের বইয়ের কভার পেজ না, এটা আসলে আগের বইয়ের কভার পেজ, তোমাদের বইটা এখনো বের হয় নাই। আমি তোমাদেরকে একটা কথা বলি, এই যে ইংলিশ ফর টুডে গভর্নমেন্ট থেকে যে বইটা দেওয়া আছে, তুমি তোমাদের সবার জন্য এই বইটা কিনা ম্যান্ডেটরি। গভর্নমেন্ট থেকে তাহমিদা যেই বইটা দেয়া হবে, এটা সবার জন্য কিনা বাধ্যতামূলক। হুমায়রা আতিয়া, এটা ভাই সর্বোচ্চ 100 টাকা, 120 টাকা বা 80 টাকা হবে। এখন কিনো না, কারণ এখনো তোমাদের বইটা পাবলিশ হয় নাই, ঠিক আছে সুমাইয়া? এখনো তোমাদের বইটা পাবলিশ হয় নাই, এখনো কিনো না। একটু চেঞ্জ হওয়ার চান্স আছে তাহমিদ, জুলাইয়ের কিছু অ্যাড হইলেও হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখন আসো আমরা এই বইটার কথাই যদি চিন্তা করি, মানে খুব বেশি চেঞ্জ হবে না, সর্বোচ্চ একটা লেসন এদিক সেদিক হইতে পারে। এখন আসো, এই বইটাতে টোটাল ইউনিট আছে 12টা। 12টা ইউনিটের মধ্যে লেসন আছে 47টা, 47। এতটুকুর সাথে তুমি এসএসসি তেও পরিচিত, মানে ইউনিটের আন্ডারে লেসন থাকে, ঠিক আছে জুবেলি? এবার আসো বাংলায়, তোমরা বাংলা বই যারা দেখেছো এসএসসি এইচএসসি তে, তোমরা এটা খেয়াল করেছো কিনা জানি না, অনেকে নাও দেখতে পারো। বাংলা সাহিত্য পাঠ নামে একটা সরকারের দেওয়া এরকম একটা বই আছে, আরেকটা আছে যেখানে শুধু নাটক আর উপন্যাস থাকে, সেটাকে সহপাঠ বলে, এত ছোট, সেটাকে কি বলে? সহপাঠ। ওরূপ খুব দ্রুত পেয়ে যাবা। ইংলিশেও এই বইটাতেই, আরে মানে এতদিন পর্যন্ত এইচএসসির ইতিহাসে ছিল না যে জিনিসটা, এটা অ্যাড করছে, এটার নাম হচ্ছে রিডিং ফর প্লেজার। এটাকে কি অ্যাড করেছে, মানে নতুন একটা চ্যাপ্টারের মতো অ্যাড করছে, বা নতুন একটা পার্টের মতো অ্যাড করছে ইংলিশে, রিডিং ফর প্লেজার। এইখানে ছোট গল্প আছে 3টা, কবিতা আছে 3টা, নাটক আছে 1টা।
ঠিক আছে, তা শিখ যেতে পারো, সমস্যা নাই তুমি ভাইয়া। আমি তোমাদেরকে ক্লাসে নতুন কিছু পড়াচ্ছি না, বাট যে জিনিসটা না জানলেই নয় সেটা পড়াচ্ছি। সো এই বই মানে আমি তোমাকে বইটার ব্যাপারে ধারণা দিলাম। ইউনিট আছে 12টা, লেসন 47টা। রিডিং ফর প্লেজার নামে যে নতুন অংশটা অ্যাড হয়েছে, ছোট গল্প, কবিতা আর নাটক আছে। কেমন? আচ্ছা, সো এগুলো হচ্ছে তোমার ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের একটা সামারি। এটা তোমার বইয়ে তুমি পাবা কয়েকদিন পর যখন বইটা কিনবা। ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে মোটামুটি আইডিয়াটা কি আমি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি? আমাকে একটু বলো তো, ইংলিশ ফার্স্ট পেপারের নিয়ে তোমাদের মোটামুটি কি আইডিয়াটা আমি ক্লিয়ার করতে পেরেছি যে ইংলিশ ফার্স্ট পেপারে কি থাকবে না থাকবে ইত্যাদি ইত্যাদি? নিশাদ, এটাই তোমাদের বোর্ড বই, বাট তোমাদেরটা এখনো বের হয় নাই, আগের ব্যাচেরটা আর কি ভাইয়া। এই অধরা 1-2 সপ্তাহের মধ্যে বের হয়ে যাবে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আফরিন, শাইলা, তাবাসসুম ইসলাম, আমি তোমাদেরকে ছোট্ট একটা পোল দেই, আমরা যেটা আমাদের পেইড ব্যাচে নিয়মিত করি, এন্ড আমাদের স্টুডেন্টরা অনেক পছন্দ করে। মানে তোমরা আমাকে জানাবা, তোমরা যদি আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট হও তাহলে ইয়েস দিবা, আর পেইড ব্যাচের স্টুডেন্ট না হলে ভাইয়াকে পোলে নো দিবা, ভোট দিবা আর কি। আমি তোমাদের কাছে ভোট দেওয়ার অপশনটা পাঠায় দিছি, ঠিক আছে? কাউসার বলছে ভাইয়া রিডিং অপশনটা আবার বলেন। এই যে ভাইয়া, মানে সরি, রাইটিং পার্টের এই যে অপশনটা, এখানে তুমি যদি আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট হও তাহলে ইয়েস, আর পেইড ব্যাচের স্টুডেন্ট না হইলে নো। ঠিক আছে, আমি তোমাদেরকে পোলটা দিয়ে দিয়েছি, জাস্ট একটু দেখতে চাইতে আমাদের এখানে আমাদের ইন্টারনাল বা আমাদের বাহিরের স্টুডেন্ট কেমন আছে। সবাই ভোট দিতে পেরেছো নাকি পোলে? ওকে ফাইন, 50-50 কিছুটা। সো আমাদের ইংলিশ ফার্স্ট পেপারে কি কি থাকবে আমি জাস্ট ওইটা দেখাইছি। এইখানে তোমরা আমাকে অনেকেই কোয়েশ্চেন করছো, ভাই ফ্লো চার্ট কি, ইনফরমেশন ট্রান্সফার কি, এগুলো আসলে একটা লাইনে বা এমনি বলে আসলে আমি বুঝাইতে পারবো না, এটার জন্য এক্সট্রা ক্লাস লাগবে ভাইয়া। ইনশাল্লাহ এই ক্লাসগুলো সব নেওয়া হবে তোমাদের, কেমন? পেইড ব্যাচে আমাদের এই যে এইচএসসি 27 অনলাইন ব্যাচ ইংলিশ কোর্সটাতে। আচ্ছা, এবার আসো আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের সিলেবাসটা সম্পর্কে আইডিয়া নেই, যে ইংলিশ সেকেন্ড পেপারে কি কি থাকতে পারে। প্রোমো কোড আছে, আমি দিব ক্লাসের শেষে, কেমন? আচ্ছা, সো ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে দেখো, উইদাউট ক্লু মানে হচ্ছে আর্টিকেল, যেটা মোটামুটি সহজ মনে করি আমরা অনেকেই, ঠিক আছে? আমরা আর্টিকেলের উপর প্রশ্ন থাকবে, প্রিপোজিশন সবচেয়ে কঠিন মনে করে এইচএসসি স্টুডেন্টরা, স্পেশাল ইউজেস মানে বিশেষ কিছু শব্দ থাকবে, ওই শব্দগুলোর ব্যবহার জানলেই হবে, অনেক সহজ টপিক এটা। আচ্ছা, তারপর কমপ্লিটিং সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্বস, এই যে, তারপর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টও কিন্তু এখানেই আছে, হ্যাঁ। তারপর চেঞ্জিং সেন্টেন্স, যেখানে ভয়েস, সেন্টেন্স টাইপস, ডিগ্রি আছে। তারপর নারেশন, প্রোনাউন, মডিফায়ার্স, সেন্টেন্স কানেক্টরস, সিনোনিম, অ্যান্টোনিম, পাংচুয়েশন। আচ্ছা, আমি একটু জাস্ট তোমাদের কাছ থেকে কমেন্টে জানতে চাই যে এইখান থেকে কয়টা টোটাল তোমার জন্য একদমই নতুন, মানে তুমি এসএসসি তে পড়ো নাই? কয়টা? 1 2 3 4 5 6, টোটাল এখানে 6টা টপিক আছে। তার মধ্যে কয়টা টপিক তুমি এইচএসসি তে একেবারে এসএসসি তে একবারে পড়ো নাই? আমাদের অফলাইন ব্রাঞ্চ আছে তো ভাইয়া, 4টা আছে, ঢাকায় 3টা, ঢাকার বাইরে 1টা। ইনশাল্লাহ আমরা নুসরাত এগুলো সব পড়াবো ভাইয়া। আর্টিকেল কি তোমাদের এসএসসি লাইফে বা লাইফে তো পড়ছো, প্রিপোজিশনও পড়ছো, বাট এটা আসলেও একটু কঠিন স্টুডেন্টদের জন্য। এইটা একদমই নতুন, নিউ, একদমই নিউ। কমপ্লিটিং সেন্টেন্স পড়ছো, ভার্ব পড়ছো, চেঞ্জিং সেন্টেন্স পড়ছো, 1টা বা 2টা, হ্যাঁ। আচ্ছা, এরপর যদি আসি এখান থেকে, প্রোনাউন রেফারেন্স তুমি কি কখনো পড়েছো? পড়ো নাই তোমরা এসএসসি তে, এটা নতুন। মডিফায়ার্স তোমরা এসএসসি তে পড়ো নাই, এটা নতুন। বাকিগুলো সিনোনিম, অ্যান্টোনিম এসএসসি তে টপিক হিসাবে ছিল না, সো এগুলো একটু নতুন, তাই না?
দেখো তো এখানে আমার মনে হয় এখানে 3টা তোমাদের জন্য নতুন এই পেজে। তোমার কি মনে হয়? মন্দিরা, নুসরাত, রিফাত, ফাবিহা, বলো তো এখানে টোটাল কয়টা নতুন এই পেজে? জান্নাত, তাহমিদ, নাজনীন, হ্যাঁ এখান থেকে 3টা। অনেকে বলতেছে ভাইয়া আমাদের পেড ব্যাচের ক্লাস চলে। পেড ব্যাচের যাদের ক্লাস চলে তোমরা চাইলে যেতে পারো, ক্লাস করতে পারো, সমস্যা নাই। তোমরা এগুলো অলরেডি জানো, তোমাদের প্রথম ক্লাসটা এটার উপর হয়েছিল। আচ্ছা, সো এখানে 3টা টপিক তোমাদের নতুন। আর ইংলিশ সেকেন্ড পেপারের রাইটিং পার্টে কি কি আছে? ফর্মাল লেটার বা ইমেল, রিপোর্ট রাইটিং যেটা তোমাদের জন্য একদমই নতুন, প্যারাগ্রাফ তোমাদের ছিল আগে, কম্পোজিশন ফ্রি রাইটিং যেটাকে বলা হয় মানে রচনা, এটাও বোধহয় আগে ছিল। সো রিপোর্ট রাইটিংটা নতুন। তোমার কাছে মনে হইতেছে অনেক সহজ, আবার অনেকের কাছে একটু কঠিন লাগতেছে। আমি যদি তোমাকে অনেস্ট অপিনিয়নটা বলি, আমি যদি একদম সত্যি কথাটা বলি, এসএসসি লেভেলের ইংলিশের তুলনায় এইচএসসি লেভেলের ইংলিশ ভালোই অ্যাডভান্স, ঠিক আছে? রিপোর্ট রাইটিং কি? তাহমিদ বলতেছে, আমি সংক্ষেপে যদি বুঝাই তাহমিদ, মনে করো তোমার এলাকায় একটা দুর্ঘটনা ঘটলো, ওইটা নিয়ে পত্রপত্রিকায় লেখা হয় না, ওই রকম যে একটা সংবাদ লিখবা আর কি, সহজ ভাষায়, ঠিক আছে? হ্যাঁ সাদিয়া, তুমি শুধু ইংলিশের কোর্সটা আলাদা কিনতে পারবা। অথবা আমি রিপোর্ট রাইটিং নিয়ে আরো একটা এক্সাম্পল দেই। মনে করো তোমার কলেজে একটা প্রোগ্রাম হয়েছে, নবীন বরণ অনুষ্ঠান, এইটা নিয়ে একটা প্রতিবেদন লিখবা, সেটাই সাজিয়া পাবা ভাইয়া ইনশাল্লাহ খুব সুন। সো ইংলিশ সেকেন্ড পেপারে এইচএসসির জন্য তোমার এই টপিকগুলো পড়লেই হবে, কেমন? এবার আসো, তুমি তোমার স্বপ্ন তো শুধু এইচএসসিতেই শেষ না, তোমার স্বপ্ন হচ্ছে না সাইকা নাই, তাও পড়াবো আমরা। তোমার স্বপ্ন হচ্ছে এডমিশন টেস্টেও ভালো করা, এখন থেকেই এডমিশনের জন্য প্রিপারেশন নেওয়া, তাই না? আচ্ছা, এইটার জন্য মানে আমরা যদি এডমিশনে ইংলিশ সেকেন্ড পেপারের জন্য এক্সট্রা আর কোন টপিকগুলো পড়া লাগে সেটা দেখি। নাম্বার 1, পার্টস অফ স্পিচ, টেন্স, সিকোয়েন্স অফ টেন্স, কন্ডিশনাল। এটা আসলে আমরা তোমাকে পড়াবো কোথায় জানো? কমপ্লিটিং সেন্টেন্সে পড়াবো, কমপ্লিটিং সেন্টেন্সে পড়াবো এটা। তারপর ফ্রেজ এন্ড ক্লজ, প্যারালেলিজম, রিডান্ডেন্সি, ট্যাগ কোয়েশ্চন, ড্যাংলিং মডিফায়ার, অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, পিন পয়েন্ট এরর, কারেকশন, ইনভার্সন। এই জিনিসগুলো ভাইয়া আমরা তোমাদেরকে, সরি এগুলো হচ্ছে এডমিশনের জন্য। একটু আগে যে টপিকগুলো দেখাইছি এগুলো এইচএসসি প্লাস এডমিশনে তো কাজে লাগবেই, এগুলোর বাহিরে আরো যে কয়েকটা টপিক পড়া লাগবে সেগুলো এডমিশনে মানে এক্সট্রা এই জিনিসগুলো পড়তে হবে আর কি। তার মধ্যে আমাদের স্টুডেন্টকে পার্টস অফ স্পিচ আগে ক্লাস নিয়েছি, টেন্সের ক্লাস এই মাসেই হবে, এই জিনিসগুলো ইনশাআল্লাহ আমরা পড়াবো আমাদের সব স্টুডেন্টকে। আমরা এগুলো নিয়ে আর কথা না বলে আমরা মোটামুটি জাস্ট আমি তোমাকে সিলেবাসটা দেখাইতে চাইছি যে এইচএসসির জন্য কি পড়া লাগে, এডমিশনের জন্য কি পড়া লাগবে ইত্যাদি। তোমরা একটু আমাকে বলো তো ভাইয়া, যে তুমি ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে এইচএসসির সিলেবাসটা নিয়ে, না না নাহিদা তোমরা ভয় পায় না ভাই, এইটা এইচএসসি তে পড়া লাগবে না, এইটার কথা ভুলেই যাও, এই পৃষ্ঠার কথা ভুলেই যাও, আমাকে এইটা বলো তোমরা যে তোমরা ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের যে টপিক গুলো আছে এইচএসসির, সেগুলো তোমরা ক্লিয়ার কিনা বলো তো। এইচএসসির জন্য ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, রাইটিং পার্ট সহ সব পুরা জিনিসটা নিয়ে তোমরা ক্লিয়ার কিনা একটু বলো। জান্নাত এটা উত্তর দিব ভাইয়া, একটু ধৈর্য ধরো। অপরূপা ভাইয়া ওইগুলো তো এডমিশনের, ওইগুলো তো এইচএসসির না। বলতেছে কয়েকজন বলতেছে ক্লিয়ার না, কেন ক্লিয়ার না ভাইয়া? আমি তো তোমাদেরকে দেখালাম যে ইংলিশ ফার্স্ট পেপারের জন্য কি পড়তে হবে। ইংলিশ ফার্স্ট পেপারের জন্য এই যে এই পেজে যা আছে এগুলো এই টাইপের প্রশ্ন হবে, মানে এগুলোর উপর প্রশ্ন হবে। রাইটিং পার্টের জন্য এগুলোর উপর প্রশ্ন হবে, এগুলো তো ভাই একটু আগে দেখালাম। ইংলিশ সেকেন্ড পেপারের জন্য এই যে
এই টপিকগুলোর উপর প্রশ্ন হবে, আর্টিকেল, প্রিপোজিশন, কমপ্লিটিং সেন্টেন্স ইত্যাদি ইত্যাদি। তারপর এই টপিকগুলো নেরেশন, প্রোনাউন রেফারেন্স, মডিফায়ার্স বা এখানে যে জিনিসগুলো আছে, রাইটিং পার্টের জন্য এইগুলোর উপর পরীক্ষা হবে, প্রশ্ন হবে। ঠিক আছে? সোফার রিডিং পার্ট বলতে ভাইয়া আমি বুঝাইছি যে এগুলোকে রিডিং পার্ট বলা হয়, যেহেতু এগুলো সিন প্যাসেজ থেকে আসে, এগুলোকে রিডিং পার্ট বলা হয়। ঠিক আছে? আচ্ছা, আর এটাকে বলা হয় রাইটিং পার্ট। ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে এটাকে বলা হয় গ্রামার পার্ট, এটাকে বলা হয় গ্রামার পার্ট, আর এটাকে বলা হয় রাইটিং পার্ট। এই জিনিসটাই ভাইয়া আমি তোমাদেরকে বুঝাইছি। ঠিক আছে? আচ্ছা, এবার আসো, এগুলোর কথা বাদ দাও, এগুলো তোমার আপাতত পড়তে হবে না, এগুলো এডমিশনের, এই যে দেখো ভর্তি পরীক্ষার, আপাতত এইচএসসি নিয়ে চিন্তা করো। এবার আসো তুমি এইচএসসি এবং কাউসার, আশা করি বুঝাইতে পারছি ভাইয়া, এইচএসসি এবং এডমিশনে ভালো করতে হলে ইংলিশ ফার্স্ট পেপারটা কিভাবে পড়তে হবে এটা বুঝাই, যে এইচএসসি এবং এডমিশনে ভালো করতে হলে ইংলিশ ফার্স্ট পেপার কি পড়তে হবে, কিভাবে পড়া লাগবে। এক ঢিলে দুই পাখি মারবো আমরা, এইচএসসিও ভালো করবো আবার এডমিশনও ভালো করব। ঠিক আছে? ওকে, তোমার প্রথম কাজ হবে, মানে যদি আমি এইচএসসি এবং এডমিশনে ভালো করতে চাই, সর্বপ্রথম যে জিনিসটা মাথায় রাখবা, ইংলিশ টেক্সট বুকটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবা। ইংলিশ টেক্সট বুককে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবা। টেক্সট বুক বলতে ওই যে গভর্নমেন্ট থেকে যে বইটা দেওয়া হয় আর কি, ওইটার কথা বলতেছি। ঠিক আছে? কেন ভাইয়া? আমি যদি তোমাকে আবার ইংলিশ ফার্স্ট পেপারে রিডিং পার্টে নিয়ে যাই, দেখো এই যে মেইন বইটা আছে, মেইন বই থেকে এমসিকিউ তে প্রশ্ন হয়, শর্ট কোয়েশ্চেন হয়, ফ্লো চার্ট আসে, সামারি, মানে 3টা প্যাসেজ টোটাল মেইন বই থেকেই আসে, 3টা প্যাসেজ মেইন বই থেকেই আসে। সো তুমি এইচএসসি তেই শুধু ভালো করতে চাইলেও তোমার যে জিনিসটা লাগবে সবার আগে, তোমার যে ইংলিশ মেইন বইটা আছে এটাকে গুরুত্ব দিতেই হবে, শুধু যদি এইচএসসির কথাও চিন্তা করো। ঠিক আছে? আচ্ছা, তোমাদের সব প্রশ্নের উত্তর ভাইয়া একটু শেষে দিব, আগে ভাইয়াকে একটু শোনো। সেকেন্ড হচ্ছে, তোমার যে শব্দ ভান্ডার আছে, মানে ওয়ার্ড মিনিং, ভোকাবুলারি ভান্ডারটা আছে, এই শব্দ ভান্ডারকে তোমার টেক্সট বইয়ের ভোকাবুলারি দিয়ে সমৃদ্ধ করতে হবে এবং নিয়মিত রিভিশন দিতে হবে। আমি তোমাকে একটা কথা বলে দিই, তুমি আমার পেইড ব্যাচের স্টুডেন্ট হবা কিংবা হবা না সেটা তোমার ডিসিশন, বাট ভাইয়া আজকে তোমাকে এমন একটা কথা বলবো যেটা তোমার লাইফে সবচেয়ে বেশি কাজে দিবে। ঠিক আছে ভাইয়া? সেটা কি? সেটা হচ্ছে, তুমি ইংরেজিতে যত বেশি ওয়ার্ড মিনিং জানবা, মানে ভোকাবুলারি কথা বলতেছি, হ্যাঁ, তুমি ইংরেজিতে যত বেশি ওয়ার্ড মিনিং জানবা, ইংলিশ তোমার কাছে ঠিক তত বেশি সহজ হবে। তুমি গ্রামারের রুল পারো না, ব্যাপার না, শব্দভান্ডার ভালো থাকলে, ওয়ার্ড ভালো জানলে তুমি ইজিলি কভার দিতে পারবে ওইটাকে। মানে তখন তোমার কাছে রুলগুলো পড়তেও মজা লাগবে। তুমি নিজ থেকে বানায় কিছু লিখতে পারো না, মানে রাইটিং পার্ট মুখস্থ করা লাগে, তুমি তোমার ওয়ার্ড মিনিংটা, শব্দভান্ডারটা ঠিক করো, দেখবা যে, না মারুফ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, দেখবা যে তোমার ইংলিশ যে কোনো জিনিস সহজে বুঝতেছো, নিজ থেকে লিখতে পারতেছো। এখন প্রশ্ন হয় যে তাহমিদ ভালো প্রশ্ন করছে যে ভাইয়া ভোকাবুলারি বাড়াবো কি করে, এটা আমাকে আমার পেইড ব্যাচের স্টুডেন্টরা অনেকবার করেছো, এখানে অনেকে থাকতে পারো। উত্তরটা খুব সোজা। তুমি মনে করো যে ইউনিট 1 এর লেসন 1 দা প্যারটস টেল, তোমার লেসন 1 এর নাম হচ্ছে দা প্যারটস টেল, তোতা পাখির গল্প, এইটা পড়তে গেছো। এই লেসনটা পড়ার সময় তোমার সামনে যতগুলো অপরিচিত শব্দ আসবে সেগুলো খাতায় লিখে ফেলবা। বুঝতে পারলাম? লাগলে বইয়ে দাগাও, বই দাগাইতে কৃপণতা করো না ভাই, আমি তোমার বই কিনে দিব। আঙ্কেলকে বলো, আন্টিকে বললে তোমাকে ওনারা বই কিনে দিবে। যদি তুমি বই কিনতে চাও আর ওনারা বই কিনতে না দেয়, তখন আমার বইলো। তো ভোকাবুলারি কোত্থেকে শিখবো? প্রথম কথা হচ্ছে আমাদের ইংলিশ মেইন বইটা থেকে শিখবো আপাতত। এতে আমার 2টা লাভ, ভোকাবুলারিও জানা হইলো, ইংলিশ ফার্স্ট পেপারেও আমার ভালো নম্বর আসলো, তাই না?
সাজিয়া। সো তোমার ইউনিট 1 মানে প্রত্যেকটা লেসন পড়ার সময় ওই লেসনের যত অপরিচিত শব্দ থাকবে সব অপরিচিত শব্দ মেমোরাইজ করে ফেলবা, মুখস্থ করে ফেলবা, খাতায় লিখবা, নোট করবা। বুঝাতে পারলাম? আমি আবারও বলতেছি, আমি আজকের পুরো ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট কথা এখনই বলতেছি যে তুমি ইংলিশ ফার্স্ট পেপার বলো, সেকেন্ড পেপার বলো, তুমি যদি তোমার শব্দ ভান্ডারটা, ওয়ার্ড মিনিং, ভোকাবুলারিটা ভালো জানো, ইংলিশ তোমার কাছে দুর্দান্ত মনে হবে। ঠিক আছে? প্লিজ 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 বড় ভাইয়ের জায়গা থেকে বলি, যদি তুমি একটা ভালো রেজাল্ট করতে চাও, এই যে আঙ্কেল আন্টি তোমার জন্য মানে তোমার বাবা মা এত এত পরিশ্রম করতেছেন, তুমি হয়তো বুঝতেছো না, ঠিক আছে, এই কোর্সে তোমাকে ভর্তি করাচ্ছেন, সো এগুলো কাজে লাগাও। ওনাদের তোমাকে নিয়ে যে স্বপ্ন, তোমার নিজের যে স্বপ্ন আছে ভাইয়া, তোমার নিজেকে নিয়ে তুমি ভবিষ্যতে কোথায় দেখতে চাও, ওইটা করার জন্য হলেও তুমি এই কাজগুলো করো। তাসনিম বলছে ভাইয়া ভোকাবুলারি কি এভরিডে পড়বো? ওই যে যখন তুমি প্যাসেজ পড়বা তখনই তুমি মুনতাসির অপরিচিত শব্দগুলি শিখে ফেলবা। ঠিক আছে? বিশ্বাস করো, তুমি এই কয়েকটা মানে তুমি যেদিন শুনবা যে মানে তুমি বুয়েটে চান্স পাইছো, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছো, কয়েকদিন আগে দেখছো না তোমরা ডাকসু নিয়ে অনেক কথাবার্তা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের? তুমি চিন্তা করো যে আর 1.5-2 বছর পরে ওই ডাকসুর তুমি ভোটার, তুমি প্রার্থী, কোন একটা পদে দাঁড়াইছো। চিন্তা করো তুমি যে একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দিল, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলা, তোমার ফ্যামিলির মানুষজন, তোমার এলাকার মানুষজন তোমাকে কতটা মানে অন্য চোখে দেখবে, কতটা ভালো চোখে দেখবে। তুমি যদি বুয়েটে চান্স পাও, এলাকার মানুষজন তোমাকে কত বেশি ব্রিলিয়ান্ট হিসেবে জানবে। মানে চিন্তা করো, ওই দিন যে আঙ্কেল আন্টি বা আঙ্কেল ধরো আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দিল, বুয়েটের বা মেডিকেলের রেজাল্ট দিল, এই দিনের কথা চিন্তা করলে দেখবা যে বিকেল বেলায় তুমি বের হইছো, তোমাকে সবাই অন্যরকম করে দেখতেছে। ঠিক আছে? তো আমি জাস্ট এটা তোমাকে ইন্সপায়ার করার জন্য বললাম। যাই হোক ভাইয়া, তোমার ইংলিশে ভালো করতে হইলে, ফার্স্ট পেপার বলি বা সেকেন্ড পেপার বলি, তুমি যে কাজটা করতে হবে, তোমার ভোকাবুলারি ভান্ডারটা সমৃদ্ধ করতে হবে তোমার সবার আগে টেক্সট বইয়ের ভোকাবুলারি দিয়ে। ঠিক আছে? আচ্ছা, মেন বইয়ের যে কবিতাগুলো আছে, এই কবিতাগুলোকে খুব ভালোভাবে বুঝে বুঝে পড়তে হবে। এজন্য এখানে আমি যেটা বলেছি, তাসনিম তোমাদেরকে পড়ানো হবে ভাইয়া। আচ্ছা মঈন মোল্লা, এজন্য এখানে বলা হয়েছে কবিতাগুলোকে বিশেষভাবে পড়তে হবে। ঠিক আছে? না হুজাইফা, ডাউনলোড করা যাবে না। কবিতাগুলোকে বিশেষভাবে পড়া বলতে আমি কি বুঝাইছি, এই কবিতা থেকে তোমার এইচএসসি-তে সরাসরি থিম আসে, সামারি আসে। ঠিক আছে? এই কবিতা থেকে সরাসরি প্রশ্ন আসে। এডমিশনে অনেক বেশি প্রশ্ন আসে কবিতা থেকে, মেডিকেলে কম আসে, মেডিকেল বই মানে এগুলোতে কম আসে। ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, রাজশাহী, গুচ্ছ, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, মানে ওইগুলোতে অনেক বেশি প্রশ্ন আসে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ওইগুলোতে। তো কবিতাগুলোকে বিশেষভাবে কিভাবে বুঝাচ্ছি আমি, মনে করো তোমার বইয়ে ড্রিমস কবিতা আছে, ঠিক আছে, ড্রিমস নামে কবিতা আছে, কেমন? আচ্ছা, যেটা লিখেছেন ল্যাংস্টন হিউজেস, এই যে ওনার কবিতাটা এইরকম, তুমি মেন বইটা কয়েকদিন পর যখন কিনবা এরকম একটা কবিতা পাবা। তাহলে ভাই কবিতাগুলো আমি কিভাবে পড়বো বলছেন আপনি? আফরিন আগে এটা শোনো ভাইয়া, এই যে পড়ার সময় প্রথমে তো হোল্ড ফাস্ট টু ড্রিমস। হোল্ড মানে হচ্ছে ধরে রাখা, ধরো, আঁকড়ে ধরো। হোল্ড মানে কি? ধরা। ধরো ফাস্ট, দৃঢ়ভাবে, টু ড্রিমস, স্বপ্নগুলোকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। ফর ইফ ড্রিমস ডাই, যদি স্বপ্নেরা মরে যায়, লাইফ ইজ দ্য ব্রোকেন উইংড বার্ড। ব্রোকেন মানে হচ্ছে ভাঙা। আমরা ছোটবেলায়, তোমরা মানে তোমরা এখনো ছোট আছো, ব্রোকেন হার্ট নাম শুনছো না? ভাঙা হৃদয়।
এরকম ব্রোকেন উইং, উইং মানে হচ্ছে ডানা, ব্রোকেন উইংড মানে হচ্ছে ডানা ভাঙা, আর বার্ড মানে পাখি। তো বলতেছে যদি স্বপ্নেরা মরে যায় লাইফ হয় ডানা ভাঙা পাখির মতো, ঠিক আছে? দ্যাট ক্যান নট ফ্লাই, সেই লাইফটা উড়তে পারে না। তো তোমাকে কি বলছে, তুমি তোমার স্বপ্নগুলোকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, কেননা যদি স্বপ্নেরা মরে যায় তাহলে তোমার লাইফটা হয়ে যাবে ডানা ভাঙা পাখির মতো, যেই পাখি উড়তে পারে না। তার মানে বুঝাইতেছে যে লাইফটা আগাইতে পারে না, লাইফটা থেমে যায়, এটা বুঝাচ্ছে। এটা তো আমি অর্থটা জানলাম। আমি তো তোমাকে একটু আগে বলেছি যে কবিতাগুলো বিশেষভাবে পড়তে হবে। তোমার স্বপ্ন যদি ভালো হয়, তুমি যদি সত্যিকার অর্থেই বাবা মার গর্বিত সন্তান হইতে চাও, নিজেকে নিজে, এই যে দেখো বাংলাদেশে জুলাই রেভলিউশনের সময় বা এর আগে পরে অনেক মানুষ আছে না যাদের নাম সবাই জানে, তোমার কাছে মনে হইতে পারে যে কি হয়েছে আমাকে না চিনলে এসেই, বাট তুমি মানে আগে সেট করতে হবে লাইফে তুমি কোন পর্যায়ে পৌঁছাইতে চাও, কোথায় যেতে চাও, ঠিক আছে? সো কবিতাগুলো কিভাবে পড়বো? এই যে হোল্ড কোন প্রকারের পার্টস অফ স্পিচ? ভার্ব। কেন? হোল্ড মানে কি? ধরা, ধরে রাখা। তো এটা একটা ভার্ব। ফার্স্ট এটা একটা অ্যাডভার্ব। টু এটা একটা প্রিপোজিশন। ড্রিমস এটা হচ্ছে একটা নাউন। মানে তুমি যখন কবিতাগুলো পড়বা ওই কবিতার প্রত্যেকটা শব্দ কোনটা কোন ধরনের পার্টস অফ স্পিচ এগুলো একটু জানার ট্রাই করবা। এটা তোমাকে ওভারঅল এইচএসসি এবং এডমিশনে হেল্প করবে, ঠিক আছে? সো এরকম কবিতাগুলো যখন তুমি পড়বা তখন এগুলোর অর্থ তো জানবাই, পাশাপাশি পার্টস অফ স্পিচ গুলো ভালোভাবে মাথায় নিয়ে পড়বা, ঠিক আছে? পার্টস অফ স্পিচের পাশাপাশি কবিতা পড়ার সময় আরেকটা জিনিস তুমি জানবা, যেটা তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নে আসেই, সেই জিনিসটার নাম হচ্ছে ফিগার অফ স্পিচ, বা এটাকে বলা হয় লিটারেরি ডিভাইস, বা বলা হয় টার্মস। মানে আমি জাস্ট এই জিনিসটার মানে কি আমি তোমার একটু বলি, সবকিছু আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ ক্লাসে ডিটেইলে পড়াবো। এই যে কবিতা পড়ার সময় তোমাকে বললাম ফিগার অফ স্পিচ মাথায় রাখবা, লিটারেরি ডিভাইস বা টার্ম গুলো মাথায় রাখবা, এই জিনিসটা কি বাবারা তোমরা কমেন্টে আমাকে কোয়েশ্চেন পরে কইরো, ক্লাসের শেষে আমি তোমাদের সময় দিব। এখন তোমরা আমাকে শোনো, এখন যদি তোমরা কমেন্টে প্রশ্ন করো, না তুমি আমার কথা শুনতেছো না আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পারতেছি, মানে তুমি আমার কথা তো শুনতে পারতেছই না, তোমার উত্তরও পাচ্ছ না, আমও গেল বস্তাও গেল। আচ্ছা, সো এই ফিগার অফ স্পিচ বা লিটারেরি ডিভাইস জিনিসটা কি? ওকে, মনে করো আমাদের এমন হয় না যে একটা কথা শুনলে আমাদের মাথায় ওই চিন্তাটা চলে আসে? বুঝাই, আমি এখানে ক্লাসে তাহমিদকে দেখছি, ধরো আমি বললাম যে তাহমিদ চলো ভাই আগামীকাল আমরা সেন্ট মার্টিন থেকে ঘুরে আসি, সেন্ট মার্টিনে গিয়ে আমরা ইচ্ছা মতো ঘুরবো এসে, ধরো তাহমিদকে ভাই আমি এটা বললাম, তখন তাহমিদের মাথায় কি আসবে? তাহমিদের মাথায় চিন্তা আসবে যে সেন্ট মার্টিনে ঘুরলে, মানে সেন্ট মার্টিনের ব্যাপারে ওর মাথায় অন্যরকম একটা চিন্তা চলে আসবে, তাই না? আচ্ছা, এই জিনিসটা, এই যে তোমাকে আমি একটা লাইন বলার পর তোমার মাথায় ওই জায়গাটার ব্যাপারে ধারণা চলে আসছে, তুমি ওইটা নিয়ে ভাবতে শুরু করেছো। বা আমি ধরো বললাম যে আমার আজকে টেনএমএস এর আজকের এই ফ্রি ক্লাসটাতে আমার যত স্টুডেন্ট আসছে সবাইকে দিয়ে আমি এক জায়গায় ট্যুরে যাব, ধরো আমি বললাম যে আমরা সোনারগাঁয়ে ঘুরতে যাব, ঠিক আছে? তখন তোমার মাথায় বিভিন্ন জিনিস চিন্তা করবে না, আরে কি মজা হবে এসে। এই যে কিছু একটা বলার পর তোমার মাথায় ওই জিনিসটা নিয়ে ইমেজ তৈরি হচ্ছে, ওই জিনিসটা নিয়ে চিত্র তৈরি হয়েছে, এই যে ইমেজ তৈরি হয়েছে কিছু একটা বললে এইটা নিয়ে যে তোমার মাথায় ইমেজ তৈরি হয়, এইটাকে ফিগার অফ স্পিচ বা লিটারেরি ডিভাইস, মানে বলতেছি যে সাহিত্যের ভাষায়, সাহিত্য ইংরেজি লিটারেচার, লিটারেচারের ভাষায় এইটাকে বলে ইমাজেরি,
মানে কোন একটা কথা শোনার পর তোমার মাথায় যখন এটা চলে আসে, কল্পনায় চলে আসে, তখন আমরা সেটাকে কি বলি? ইমাজেরি। ঠিক আছে? আবার আচ্ছা, এরকম আরো অনেক কিছুই হইতে পারে। সো এই জিনিসগুলোকে আমরা বলি ইমাজেরি। বলতেছে এখানে কি, লাইফ ইজ আ ব্রোকেন উইংড বার্ড। এইটাকে সাহিত্যের ভাষায় কি বলে? এটাকে বলা হয় মেটাফর। মেটাফর জিনিসটাকে আমি এগুলো পরে আস্তে আস্তে তোমাদেরকে শিখাবো। এখন এত কিছু শিখাইতে গেলে তোমার মনে হবে এত এত পড়া না, এগুলো আসলে মজা করতে করতে পড়বা। ঠিক আছে? ওকে। সো আমরা প্রত্যেকটা কবিতা আসলে এইভাবে পড়বো, কেমন? আচ্ছা, এই যে তোমাকে আমি আরো আগে একটু আগে বললাম না কবিতাগুলোকে বিশেষভাবে পড়তে, কেন? আমি তোমাকে একটা প্রমাণ দেই। ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে 21-22 সেশনে কবিতা থেকে একটা প্রশ্ন এসেছে। কি বলছে? রিড দ্য ফলোইং পোয়েম। এই নিচের কবিতাটা পড়ো। একটু আগে যে মেন বইয়ের যে কবিতাটা দিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট। বি ইউনিট কাদের জন্য জানো তো? সবাই পরীক্ষা দিতে পারে, বিশেষ করে মানবিকের যারা আছো তাদের জন্য। আচ্ছা, সরাসরি এই কবিতাটা দিয়ে বলে যে explain why you agree or disagree with the idea expressed in the text। মানে এই কবিতায় যে তোমাকে বলছে যে ধরো তুমি যদি স্বপ্নগুলোকে দৃঢ়ভাবে আঁকড়ে না ধরতে পারো, জীবনটা হয়ে যায় ডানা ভাঙা পাখির মতো, যে পাখিটা উড়তে পারে না। মানে এই টাইপ যে কথাগুলো কবিতায় বলা হয়েছে, এই কথাগুলোর সাথে কি তুমি একমত বা দ্বিমত? যদি একমত হও কেন, যদি দ্বিমত হও কেন, এটা লিখো। এইভাবে প্রশ্ন হয়। সো এরকম করে কিন্তু প্রশ্ন হবে। এই জন্য বলতেছি কবিতাগুলোকে আগে থেকেই বিশেষভাবে পড়ো। একজন বলতেছি বি ইউনিট মানে কি? আমি তোমাকে একটা জিনিস বুঝাই। খুব ভালো করে শোনো, তুমি এটা তোমার কাজে লাগবে। কমার্স, সংক্ষেপে লিখলাম। একটা সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ বি সি এবং ডি আরেকটা আছে, ওইটাকে বলা হয় চারুকলা, চ ইউনিট। আচ্ছা, ওইটা নিয়ে আপাতত কথা বলতেছি না। এ কে বাংলায় ক ইউনিটও বলা হয়, বি কে বাংলায় খ ইউনিটও বলা হয়, আরে আচ্ছা, সি কে বাংলায় গ ইউনিটও বলা হয়। আচ্ছা, ক ইউনিট বা এ ইউনিট, এগুলো এগুলো হচ্ছে ইউনিটের নাম। খ ইউনিট বা বি ইউনিট, গ ইউনিট বা সি ইউনিট। একটা সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ বি সি এর পাশাপাশি আরেকটা ইউনিট ছিল, সেটার নাম ডি ইউনিট বা ঘ ইউনিট। হ্যাঁ, যেটার নাম কি ছিল? ডি ইউনিট অথবা ঘ ইউনিট। এখন ওইটা বিলুপ্ত, ওইটাকে এখন বাদ দিয়ে দেওয়া হয়েছে আফরিন। ঠিক আছে, এখন এই তিনটা ইউনিট আছে। এই তিনটার মধ্যে এ ইউনিট সায়েন্সের জন্য ডেডিকেটেড, মানে এটা মূলত সায়েন্স বেসড। যারা পড়াশোনা করতে চায় সায়েন্সের সাবজেক্ট গুলো নিয়ে, তাদের জন্য এ ইউনিট বা ক ইউনিট। তারপর যারা আর্টস রিলেটেড সাবজেক্ট গুলো নিয়ে পড়াশোনা করতে চায়, তাদের জন্য বি ইউনিট বা খ ইউনিট। যারা কমার্স নিয়ে পড়াশোনা করতে চায়, বাণিজ্য ব্যবসা, তাদের জন্য সি ইউনিট বা গ ইউনিট। বাট একটা কথা মাথায় রেখো, সবাই চাইলে সব ইউনিটে পরীক্ষা দিতে পারে। মনে করো তুমি এইচএসসি তে সায়েন্স নিয়ে পড়তেছো, তুমি চাইলে আর্টস বা কমার্সে পড়তে পারবা, বা তুমি কমার্স নিয়ে পড়তেছো, তুমি চাইলে সায়েন্স বা আর্টসে পরীক্ষা দিতে পারবা। ঠিক আছে, বাট এগুলো হচ্ছে ডেডিকেটেড, মানে তাদের জন্য ইউনিট। এমনি তোমাদের বুঝার জন্য বললাম। ওকে, সো আমরা কোথায় ছিলাম? যে কবিতাগুলোকে আমরা বিশেষভাবে পড়বো। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটে বা সায়েন্সের ইউনিটে একটা প্রশ্ন আসছে কবিতা থেকে। এই যে ড্রিম নিয়ে আরেকটা কবিতা আছে, ওইখান থেকে সরাসরি প্রশ্ন আসছে। সো ভাইয়া, এই যে এরপর অ্যাডোলেসেন্স নামে একটা লেসন ছিল, ওইখান থেকেও সরাসরি প্রশ্ন আসছে। সো যেই কথাটা বললাম, তোমরা সবাই দেখছো যে ইংলিশ টেক্সট বুকটা থেকে কি পরিমাণ প্রশ্ন সরাসরি পরীক্ষায় আসতেছে। তো ওই টেক্সট বুকের আবার কবিতাগুলো কত বেশি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আমরা এখন থেকেই ভালো করে পড়তে হবে।
এবার আসো 4 নম্বরে, প্রত্যেকটা লেসনের শেষে কিছু প্র্যাকটিস এবং ভোকাবুলারি দেওয়া থাকে, সেগুলো পড়ে ফেলবা। তোমার মেইন বইয়ের প্রত্যেকটা লেসনের শেষে কিছু ভোকাবুলারি থাকবে, কিছু প্র্যাকটিস থাকবে, তুমি চেষ্টা করবে সেগুলো পড়ে ফেলতে। কেমন, কিরকম আমি দেখাই। মনে করো মেইন বইয়ের পৃষ্ঠা নম্বর 36-এ ফোক মিউজিক নামে যে লেসনটা আছে, ওইটার শেষে এরকম কিছু প্রশ্ন আছে, তারপরে এখানে কিছু দেখো ওয়ার্ড আছে, এই ওয়ার্ড গুলোর অর্থ জেনে নেওয়া, তারপরে এই প্রশ্নগুলোর উত্তর একটু ট্রাই করা। যেমন আমি আমার পেড ব্যাচের স্টুডেন্টদেরকে কিন্তু গতকাল একটা হোমওয়ার্কও দিয়েছি, যে মেইন বইয়ের প্রশ্নগুলো ওদেরকে দিছি, যে 3টা প্রশ্ন দিছি, দিয়ে বলছি যে এগুলো একটু সলভ করো। ইনশাআল্লাহ আমরা এগুলো এইভাবেই পড়বো। কেমন? আচ্ছা, ইংলিশ ফার্স্ট পেপারের জন্য আরেকটা কাজ করবা, যে পড়ার সময় সেম লেসন থেকে আসা এইচএসসি এবং এডমিশনের প্রশ্নগুলো একসাথে দেখে নেওয়া। মানে কি বলেছি, আমার টার্গেট কি মনে আছে তো? শুধু এইচএসসি না, বরং এডমিশনটাও একসাথে কভার করে ফেলা। রুকনুজ্জামান, শুধু এইচএসসি না, এডমিশনও একসাথে কভার করে ফেলা। সো আমরা যখন মনে করো ইউনিট 2 এর লেসন 1 পড়তেছি, মনে করো আমরা যখন ইউনিট 2 এর লেসন 1 পড়বো, তখন সবার আগে এই লেসন থেকে যদি এইচএসসি তে কোনো প্রশ্ন এসে থাকে, সেগুলো সবার আগে সলভ করব। একই লেসন থেকে এডমিশনেও যদি কোনো প্রশ্ন আসে, তাহলে সেটাও সলভ করব। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, আমরা এইচএসসি প্রশ্নগুলো বিভিন্ন গাইডে পাই, কিন্তু এডমিশনের প্রশ্নগুলো কোথায় পাবো? একসাথে তো কোথাও পাওয়া যাবে না ভাইয়া। উত্তর হচ্ছে, আমাদের যে লেকচার শিট আছে বা আমাদের যে মাস্টার বুক আছে, তোমরা অনেকেই নিশ্চয়ই দেখেছো, আমাদের এই প্রিন্টেড মাস্টার বুক তোমরা যারা অলরেডি পেয়ে গেছো হাতে, ওই মাস্টার বুকে গেলেই তোমরা পাওয়া। যেমন ইউনিট 2 এর লেসন 2, তোমরা যদি মাস্টার বুকটা খুলো যাদের হাতে আছে, দেখবা যে ইউনিট 2 এর লেসন 2 তে ওই ইউনিটটা থেকে এইচএসসি তে কিছু প্রশ্ন আসছে। এটা কিন্তু মাস্টার বুকের একদম স্ক্রিনশট নিয়ে আনছি তোমাদের জন্য। আচ্ছা, ওই ইউনিট থেকে এইচএসসি তে বোর্ড কোয়েশ্চেন আসছে যতগুলো, সেগুলো সবার আগে আমি আমার স্টুডেন্টদেরকে দিয়েছি। তারপর একই ইউনিট থেকে এডমিশন টেস্টেও ভর্তি পরীক্ষাতেও প্রশ্ন আসছে, সেগুলো দিয়েছি। তো একটা স্টুডেন্ট এখন থেকে যদি এইভাবে স্ট্র্যাটেজিক ওয়েতে এক ঢিলে 2 পাখি মেরে পড়াশোনা করে, তাহলে তার এইচএসসিও খারাপ হবে না, এডমিশনও খারাপ হবে না ইনশাআল্লাহ। তো এটাই বলতেছি যে ভাইয়া, মানে ইংলিশ আসলে কঠিন না, তুমি যদি স্ট্র্যাটেজিক ওয়েতে আগাইতে পারো, ইংলিশটাই হবে তোমার জন্য ভালো নম্বর তোলার অন্যতম হাতিয়ার। কারণ ইংলিশে 200 নম্বর, ঠিক আছে? প্লাস এডমিশন টেস্টে বেশিরভাগ স্টুডেন্ট ইংলিশে ফেল করে। মাস্টার বুকের দাম মাত্র 600 টাকা ভাইয়া। না তাজিনা, আচ্ছা, তো এইভাবেই দেওয়া আছে। এরপর 6 নম্বরে, ইংলিশ টেক্সট বুকটা পড়ার সময় তুমি ইংলিশ সেকেন্ড পেপারও পড়ে নিবা। মানে এটা সব সময় না, মাঝে মাঝে। কিভাবে জিনিসটা বুঝাই, যে ইংলিশ ফার্স্ট পেপার পড়ার সময় ভাই সেকেন্ড পেপার আবার কেমনে পড়ে। তোমার মেইন বইয়ের একটা জিনিস দেখায়, যে ইউনিট 2 এর লেসন 2 তে এরকম আছে, যেমন এখানে লেখা আছে হিয়ার ইজ এন এক্সার্প্ট। এক্সার্প্ট মানে হচ্ছে অংশ, উদ্ধৃতাংশ। এই যে এইখানে এন কেন হয়েছে, আর্টিকেল এ কেন হয় নাই, এটা খুঁজে বের করার ট্রাই করো। তুমি বুঝবা যে ভাইয়া এখানে ভোকাবুলারি সরি ভাওয়েল থাকার কারণে এখানে এন এ না হয়ে এন হয়েছে, তাই না? আচ্ছা, আরেকটা লাইন যদি আমি পড়ি, বলছে ফোক মিউজিক কনসিস্ট অফ সংস এন্ড মিউজিক অফ আ কমিউনিটি। এখানে কেন কনসিস্ট ভার্বের সাথে এস যুক্ত হয়েছে, নিজে খুঁজে বের করা ট্রাই করো। কেন? কারণ হচ্ছে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বের সাথে এস যুক্ত হয়েছে, যেটাকে আমরা রাইট ফর্ম অফ ভার্বের সর্বপ্রথম যে রুলটা আছে সেখানে পড়ি, ঠিক আছে? সো ইংলিশ ফার্স্ট পেপার ভাইয়া যখন পড়বা, ঠিক তখন তুমি ইংলিশ সেকেন্ড পেপারটাও পড়ে নাও মজা করে। মানে তুমি ইংলিশকে একটা সাবজেক্ট হিসেবে না দেখে জাস্ট একটা ভাষা হিসেবে চিন্তা করে পড়াশোনা করো, মজা লাগবে, বিশ্বাস করো। আচ্ছা, সর্বশেষ ইংলিশ ফার্স্ট পেপারের ব্যাপারে তোমাদের প্রতি আমার গাইডলাইন থাকবে, যত বেশি সম্ভব বিগত বছরের প্রশ্ন সলভ করবা এবং মডেল টেস্ট দিবা যত বেশি সম্ভব। ইংলিশে ভালো করতে হইলে 2টা জিনিসের বিকল্প নাই। নাম্বার 1,
বেশি বেশি শব্দ জানা, ভোকাবুলারি জানা। নাম্বার 2, বেশি বেশি প্র্যাকটিস করা, বিশেষ করে বিগত বছরের প্রশ্ন। না, মাস্টার বুকটা কোর্সে ভর্তি না হলে দেওয়া হচ্ছে না আপাতত। সো কাউসার, এই দুইটা ক্লিয়ার ভাইয়া? আরডিএক্স রকি, তারপর আফরিন। রকি ভাই, আমরা তো সবাইকে দেওয়া শুরু করেছি। সো যত বেশি সম্ভব বিগত বছরের প্রশ্ন সলভ করবা এবং মডেল টেস্ট সলভ করবা, কেমন? আচ্ছা, একটা কথা এখন বলে নিচ্ছি, আমাদের এই যে ইংলিশ এইচএসসি 27 অনলাইন ব্যাচ ইংলিশ, তুমি চাইলে শুরুতে বলে নিচ্ছি শুধু এই কোর্সটা নিতে পারবা। আমাদের এই কোর্সে কি কি থাকছে? এই কোর্সে থাকতেছে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের ফুল সিলেবাস। প্রতি সপ্তাহে 2টা ক্লাস হয়। তারপর আমরা ক্লাসে টিচার, আমরা এই যে দাগায় দাগায় পড়াই এই স্লাইডটা পাবা। তারপর এই স্লাইডের পাশাপাশি গাইডের মতো করে তোমাদেরকে লেকচার শিট দেওয়া হবে। তুমি চাইলে প্রিন্টেড বই নিতে পারবা, মানে আমাদের ছাপানো যে বইটা আছে মাস্টার বুক, ওইটাও নিতে পারবা। আবার চাইলে তুমি ওইটা না নিলেও হবে, বাট ওইটার আমরা সফট কপি পিডিএফ তোমাদেরকেও দিয়ে দিব। এরপর আমাদের ক্লাসে পোল যায়, স্টুডেন্টরা যেটাকে অনেক বেশি এনজয় করে, এই যে একটু আগে ইয়েস নো পোল দিলা না, এরকম যায়। তারপর মাস্টার বুক আছে, যেটা তোমরা যেটা নিয়ে কথা বলছো। এছাড়া মজার জিনিস হচ্ছে এইটা, আরেকটা আছে বলবো। এই জিনিসটার মানে কি? মানে হচ্ছে, মনে করো আমরা আমাদের কোর্সের প্রাইস কত কি ইত্যাদি বলবো। আমাদের কিন্তু ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে এখনো কথা হয় নাই, ওইটা নিয়ে কথা আছে, ওইটা নিয়ে গুরুত্বপূর্ণ কথা আছে। আচ্ছা, আমি পুরোটার ব্যাপারে জানি না হুজাইফা, ইংলিশটা নিয়ে বলছি শুধু। মনে করো তুমি আমাদের কোর্সে আমরা ইউনিট 2 পড়াচ্ছি, বাট তোমার কলেজে কোনো কারণে সিলেবাসে দেওয়া ইউনিট 5, তোমার এখন তো ভালোই প্যারায় পড়ছো যে ভাইয়া ইউনিট 5 আমি কোথায় পাবো। এইটার সলিউশন হিসেবে আমরা তোমাকে আমাদের এই কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে আমাদের ইংলিশ, মানে গত বছর তোমাদের বড় ভাইয়া আপুদের 26 ব্যাচের যে ক্লাস নিয়েছিলাম না রেকর্ডেড, মানে ওদের তো লাইভ ক্লাস, মানে ওই ক্লাসগুলো তোমাকে আমরা এখনই দিয়ে দিব। 90টা ক্লাস ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের পুরো সিলেবাস ওইখানে আছে। তো তুমি চাইলে যে কোনো সময় রেকর্ডেড ক্লাসগুলো দেখে তোমার এই ঝামেলাটা মিটাইতে পারো। যা ভাইয়ারা এখন লাইভ ক্লাসে ইউনিট 2 পড়াইতেছে, বাট আমার ইউনিট 5 লাগতেছে, গত বছরের রেকর্ডেড ক্লাস তোমাকে দেওয়া আছে, যেটাকে আর্কাইভ ক্লাস বলি। ওইখানে গিয়ে তুমি চাইলে এগুলো দেখতে পারবা। এছাড়া ওই যে রিটেন মুখস্থ না করে বানায় লেখার টেকনিক ইনশাআল্লাহ আমরা আমাদের বিশেষ ওয়ার্কশপে এই কোর্সে পড়াবো। এই যে এইচএসসি 27 অনলাইন ব্যাচ ইংলিশ, এখানে আমাদের ওই যে যেটা বললাম, মনে করো তুমি কোনো কারণে প্রিন্টেড বইটা বা মাস্টার বুকটা নিচ্ছ না, বা নিলেও মাস্টার বুকে অ্যাকচুয়ালি কি কি থাকতেছে এই জিনিসটা আমি তোমারে দেখাই ভাইয়া। প্রত্যেকটা লেসনের মেমোরাইজিং পার্ট, ওই যে ভোকাবুলারি, ওই লেসন থেকে যতগুলো ইম্পর্টেন্ট শব্দ আছে সেগুলো আছে। তারপর ওই লেসনের প্যাসেজটা আছে, ওই লেসন থেকে এইচএসসি তে কোনো প্রশ্ন থাকলে সেটা আছে, এডমিশনে কোনো প্রশ্ন থাকলে সেগুলো আছে। সেগুলোর কোনোটা না থাকলেও বা থাকলেও প্র্যাকটিস নামে আরো এক্সট্রা অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে। ইনফরমেশন ট্রান্সফার আছে, তারপর ফ্লো চার্ট আছে, এই যে ফ্লো চার্ট আছে, উইথ ক্লু আছে, উইদাউট ক্লু আছে, রিঅ্যারেঞ্জ আছে, এছাড়া সামারি আছে, শর্ট কোয়েশ্চেন আছে। সো তোমাদের সিলেবাসের যা যা লাগে, জিতরয় দিব ভাইয়া, যা যা লাগে সব আমাদের এই বইটাতে আছে। আর ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে বেসিক ডিসকাশন, মানে প্রত্যেকটা টপিকের বেসিক যে রুলগুলো না জানলেই নয় সেগুলো আছে। ওইখান থেকে এইচএসসি তে প্রশ্ন আসলে সেগুলো দেওয়া, এডমিশনে আসলে সেগুলো দেওয়া, বা এমনিতে প্র্যাকটিস দেওয়া আর কি। আমাদের প্রতি সপ্তাহে 2টা ক্লাস হয়, যে ক্লাসগুলো শুরু হয় 4:30 থেকে। একটা হয় মানডেতে, তাই না? যারা আমার পেড ব্যাচে স্টুডেন্ট আছো, একটা সোমবার হয় আর একটা শনিবার হয়, শনি সোম। আচ্ছা, এবার আসো ভাইয়া, আমরা এতক্ষণ পর্যন্ত জানলাম যে কিভাবে ইংলিশ ফার্স্ট পেপারটা পড়লে আমরা এইচএসসি এবং এডমিশনে ভালো করতে পারবো। এবার চলো জানি যে আমরা যেহেতু ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে অনেক বেশি প্যারা খাইতেছি, আমাদের অনেক ভয় কাজ করতেছে, আমরা ইংলিশ সেকেন্ড পেপারে অনেক দুর্বল, তাই না? সো এই ইংলিশ সেকেন্ড পেপারটা মানে কিভাবে পড়লে আমরা ইংলিশ সেকেন্ড পেপারে শুধু এইচএসসি না বরং এডমিশনেও ভালো করতে পারবো, এটা একটু দেখি কেমন। আচ্ছা,
সর্বপ্রথম যারাই বলছো যে ভাইয়া আমি ইংলিশ সেকেন্ড পেপারে দুর্বল, আমি গ্রামার খুব একটা ভালো পারি না, সাজিয়া বলছে ভাইয়া মাস্টার বুক কিভাবে নিব? তুমি যদি পেইড ব্যাচের কোর্সে থাকো তাইলে খুব সহজ, দুইটা ওয়ে আছে। তুমি অ্যাপে যাও, অ্যাপে গেলে উপরে একদম একদম উপরে লেখা আছে, দেখবা যে তোমার কোর্সে যাওয়ার পর দেখবা যে ওইখানে লেখা আছে মাস্টার বুক কিনতে, এই বাটনে ক্লিক করুন, এরকম একটা লেখা আছে, সেখান থেকে কিনতে পারবা। আর যদি ওইখান থেকে না পারো তাহলে 16910 তে কল দিলেই হবে। আচ্ছা, যারা গ্রামার নিয়ে প্যারা খাও, ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে প্যারা খাও, তোমার জন্য একটাই সলিউশন, সেটা হচ্ছে গ্রামারের বেসিক কিছু টপিক তুমি ভালোভাবে শিখে নিতে হবে, বুঝে বুঝে। গ্রামারের বেসিক টপিক গুলো আরাফাত কোর্সের প্রাইস এন্ড সবকিছু ভাইয়া একটু পরে বলছি, হ্যাঁ? আচ্ছা, গ্রামারের বেসিক টপিক গুলো তুমি একদম বুঝে বুঝে পড়তে হবে। বেসিক বলতে আমি তোমাকে আপাতত খুব বেশি জিনিস দেব না, 3টা জিনিস দিব। সেন্টেন্স, সেন্টেন্স কিন্তু 2 প্রকার, গঠনমূলক, অর্থমূলক। তারপর হচ্ছে টেন্স, 3 নম্বরে হচ্ছে পার্টস অফ স্পিচ। এই 3টা টপিক আমরা কিন্তু এখনো আমাদের পেইড ব্যাচে এগুলো শুরু করি নাই। পার্টস অফ স্পিচ এমনিতে পড়ানো হয়েছিল, বাট এই যে বেসিক টপিকটা আছে আমাদের কোর্সে কিন্তু এখনো শুরু করা হয় নাই। আগামী সপ্তাহ থেকে মোস্ট প্রবাবলি শুরু করা হবে, 20 তারিখে বোধহয় ক্লাস দেখছি আমি। তো তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যারা এখনো ভর্তি হও নাই কোর্সে, ভাবতে পারো যে আমরা আসলে শুরু থেকে শুরু করতে চাই, সো এটা একটু মাথায় রাখতে পারো, বিবেচনা রাখতে পারো। সো যাদের গ্রামারে দুর্বল আছে, দুর্বলতা কাজ করছে, তোমরা অবশ্যই সেন্টেন্স, টেন্স, পার্টস অফ স্পিচ ভালো করবা, পাশাপাশি ভোকাবুলারি পড়বা, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো প্রত্যেকটা টপিকের প্রয়োজনীয় রুলগুলো সর্বপ্রথম জানবা, দেন সেগুলো এক্সাম্পল সহ পড়বা। এগুলো এরপর কি করবা? প্র্যাকটিস করবা। মানে মনে করো তুমি রাইট ফর্ম অফ ভার্বে প্যারা খাও, রাইট ফর্ম অফ ভার্বের বেসিক যে রুলগুলো আছে সেগুলো পড়ো, পড়ার সময় কি পড়বা? সাথে এক্সাম্পল সহ পড়বা, তাইলেই হবে। রাইট ফর্ম অফ ভার্ব রুল পড়লাম, সাথে এক্সাম্পল সহ পড়লাম, তাইলেই হইল, ঠিক আছে? আচ্ছা, তারপর মনে করো তুমি রাইট ফর্ম অফ ভার্ব রুল সহ এক্সাম্পল সহ পড়লা, এরপর যেটা করবা বোর্ড কোয়েশ্চেন এবং মডেল টেস্ট থেকে বেশি বেশি প্র্যাকটিস করবা, ঠিক আছে সাজিয়া? মনে করো রাইট ফর্ম অফ ভার্ব থেকে তুমি সব রুল এক্সাম্পল সহ শেষ করে ফেললা, আসমা এগুলোই তো এখানে বলতেছি ভাইয়া। তারপর কি করবা? রাইট ফর্ম অফ ভার্ব থেকে আসা বিগত বছরের প্রশ্ন, হ্যাঁ মালিহা আমরা বেসিক থেকে শুরু করেছি, রাইট ফর্ম অফ ভার্বের থেকে আসা বিগত বছরের বোর্ড প্রশ্ন সলভ করবা, 2025, 24, 23 এরকম। এইটা হয়ে গেলে তোমার যদি মনে হয় যে আচ্ছা আমার তো বিগত বছরের প্রশ্ন সলভ হয়েছে, তাহলে এরপর কি করবা? টেস্ট, ততক্ষণ তোমাদের টেস্ট পরীক্ষা চলে আসবে, তখন মডেল টেস্ট থেকে বেশি বেশি প্রশ্ন সলভ করবা, ঠিক আছে? আচ্ছা, আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা এই কোর্সটাতে প্রত্যেকটা টপিকের শেষে ডেইলি এমসিকিউ এক্সাম নেই। মনে করো তুমি আজকে রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস করলা, আজকে এটার উপর আমরা একটা এক্সাম নেই, আবার পুরো সপ্তাহে যতগুলো ক্লাস হয়েছে সবগুলো ক্লাসের উপর একটা উইকলি বা সাপ্তাহিক এক্সাম নেই, পুরো মাসে যতগুলো টপিকের ক্লাস হয়েছে সেগুলো থেকে আমরা মান্থলি এক্সাম নেই। সো প্র্যাকটিস জিনিসটা আমরা আমাদের এই কোর্সে রেখেছি একদম যতভাবে সম্ভব, ঠিক আছে? কোর্স কিভাবে কিনবে একটু পরেই দেখাচ্ছি। এখন আসো, ধরো তুমি প্রিপোজিশন পড়লা, প্রিপোজিশন পড়তে গিয়া তুমি রুলগুলো ভালো করে পড়লা, প্র্যাকটিস এক্সাম্পল সহ রুলগুলো পড়লা, পড়ার পর ভাইয়া প্র্যাকটিস করতে গিয়া তুমি দেখলা যে 10টা শূন্যস্থানের মধ্যে তোমার 6টা হয়, বাকি 4টা হচ্ছে না, এরকম হয় না? কার কার এসএসসি লাইফে এমন হয়েছে যে রাইট ফর্ম অফ ভার্ব ভাই আমি রুল সব পারি, কিন্তু প্র্যাকটিস করতে গিয়ে দেখি আমার 4টা ভুল হয়েছে, 3টা ভুল হয়েছে? বলো তো এমন কেউ আছো নাকি? কাউসার, লুৎফা, লুৎফা ক্লাসে কি এসে কথা বলতে খুব মজা। আচ্ছা, সো যাদের এমন হয়
যে তুমি রুলগুলো প্র্যাকটিস করতে গিয়ে নতুন করে শিখতেছো, নতুন করে জানতে মানে ভুল হচ্ছে, সরি রুলগুলো প্র্যাকটিস করতে গিয়ে ভুল হচ্ছে এমন অনেকেই আছো। তাদের জন্য ভাইয়া একটা কথা বলি, সেটা হচ্ছে মনে করো প্রিপোজিশন রাইট ফর্ম অফ ভার্ব প্র্যাকটিস করতে গিয়ে তোমার কাছে মনে হইলো যে এইখানে হওয়ার কথা অ্যাক্টিভ, শূন্যস্থানে কি হওয়ার কথা তোমার কাছে মনে হইলো অ্যাক্টিভ, বাট হইছে অ্যাক্টিভেটেড। তুমি এইখানে কেন অ্যাক্টিভড তো না বাবা, আমি আরেকটা এক্সাম্পল দেই। তোমার মনে হইলো রাইজ হবে শূন্যস্থানে, বাট উত্তর দেখলা রাইজেস। তো ভুল করার পর তুমি যখন উত্তর দেখবা তখন মোটামুটি বুঝে যাবা কেন রাইজ না হয়ে রাইজেস হয়েছে, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার ছিল। ঠিক আছে, তো তুমি যেই জায়গাগুলো ভুল করবা ওই জায়গাগুলোতে তুমি রুল সহ সেগুলো নোট করবা। মানে এখানে রুলটা কি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হইলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে, এটা তুমি রুল সহ এই এক্সাম্পলটা খাতায় নোট করবা। অর্থাৎ প্র্যাকটিস করতে গিয়ে নতুন তুমি যা শিখতেছো, নতুন তুমি যা জানতেছো সেগুলো নোট করে ফেলবা, দেখবা যে এটা তোমাকে অনেক বেশি কাজে দিবে। ঠিক আছে, এটা তোমাকে অনেক বেশি কাজে দিবে। এরপর আসো সর্বশেষ ইংলিশ সেকেন্ড পেপারের জন্য যেটা বলবো, তোমার বিশেষ কিছু টপিক আছে সেগুলোকে শুরু থেকেই বিশেষভাবে জোর দিবা। তোমার ইংলিশে যে ইংলিশে বিশেষ কিছু টপিক আছে সেগুলোকে বিশেষভাবে শুরু থেকেই জোর দিবা। এখন তোমার মনে প্রশ্ন থাকবে যে ভাইয়া বিশেষ টপিক বলতে আপনি কি বুঝাচ্ছেন? আমি তোমাকে একটু আমাদের সিলেবাসটাতে আবার নিয়ে যেতে চাই। ইংলিশ সেকেন্ড পেপারের সিলেবাসটা দেখো। বিশেষ টপিক বলতে আমি ওই টপিকগুলোকে বুঝাচ্ছি যেই টপিকগুলোতে তুমি দুর্বল বা তোমার মনে করতেছো যে এগুলো আসলে একটু কঠিন। এসএসসি তেও খারাপ লাগছে, কঠিন লাগছে, এইচএসসি তেও কঠিন লাগার চান্স আছে, বা তোমার সিনিয়র ভাইয়া পুরা এগুলোতে স্ট্রাগল করেছে, মানে এগুলো নিয়ে প্যারা খাইছে, একটু কঠিন টপিক। আমি বলে দিই তোমাদেরকে সেগুলো কি। নাম্বার 1, আর্টিকেল টপিকটা অনেক ইজি, বাট তাও এক দুইটা ভুল হয়, বাট এটা প্র্যাকটিস করলে একটা সময় গিয়ে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, সো আর্টিকেল বিশেষ টপিকের আন্ডারে না। প্রিপোজিশন বিশেষ টপিকের আন্ডারে সবার আগে যে টপিকটা রাখা উচিত সেটা হচ্ছে প্রিপোজিশন। এটা অনেক বেশি ভুল করে স্টুডেন্টরা, অনেক প্যারা খায় এটা নিয়ে। তো শুরু থেকেই এই টপিকটাকে জোর দাও, শুরু থেকেই এই টপিকটা ভালোভাবে পড়ো। প্রিপোজিশন 2 ধরনের প্রশ্ন আসে তোমাদের পরীক্ষায়। নাম্বার 1, মানে একটা প্যাসেজে 2 ধরনের প্রশ্ন থাকে। কিছু শূন্যস্থান থাকে প্রিপোজিশনের বেসিক রুল, কোথায় অন হয়, কোথায় ইন হয়, কোথায় অ্যাবাউট হয়। বেশিরভাগ প্রশ্ন হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে, অর্থাৎ প্রিপোজিশন মুখস্থ করার কিছু যে প্রিপোজিশন আছে ওইগুলো থেকে বেশি প্রশ্ন হয়। তো আমি যেটা বলবো যে প্রিপোজিশনের যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো আছে এগুলো মুখস্থ করা শুরু করো, আমাদের বইয়েও দেওয়া আছে, শীটও দেওয়া আছে। স্পেশাল ইউজেস, এটা হচ্ছে এইচএসসি সবচেয়ে সহজ টপিক গুলোর একটা, তোমাদেরকে ক্লাসে পড়াইলে দেখবা। কমপ্লিটিং সেন্টেন্স অনেকের কাছে কঠিন লাগে বিশেষ কিছু কারণে, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে তোমার ভোকাবুলারি ভান্ডারটা সমৃদ্ধ না, ওয়ার্ড মিনিং ভালো জানা থাকে না, তার কারণে কমপ্লিটিং সেন্টেন্সটা কঠিন লাগে। তো আমি লিস্টে এটাকেও রাখবো। রাইট ফর্ম অফ ভার্বস এন্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এমন একটা টপিক যেটা নিয়ে বেশিরভাগ স্টুডেন্ট প্যারা খায়, বাট এটা অনেক সহজ একটা টপিক। প্র্যাকটিসের কারণে এটা অনেক কঠিন লাগে, জাস্ট প্র্যাকটিসের অভাবে। যেহেতু এটা অনেকের কাছে কঠিন লাগে আমি এটাকেও সিরিয়ালে রাখবো। চেঞ্জিং সেন্টেন্স, এটা নিয়ে ভালোই প্যারা খায়, বিশেষ করে ভয়েস পারে সবাই, ডিগ্রিও পারে। এই যে সেন্টেন্স টাইপ সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ড বা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ ইম্পারেটিভ, এগুলোতে একটু প্যারা খায় স্টুডেন্টরা, সো এটাকেও আমি রাখতে চাই। এবার আসো ন্যারেশন, এটা সহজ, তোমার ভালো কেউ বুঝাইলে পারবা। প্রনাউন রেফারেন্সও সহজ, মডিফায়ার্সও সহজ। সেন্টেন্স কানেক্টরসে অনেকেই প্যারা খায়, সো সেন্টেন্স কানেক্টরটা আমি 5 নম্বরে রাখতে চাই। সিনোনিম অ্যান্টোনিম
পড়ে না সেজন্য প্যারা খায়, এটাকেও 6 নম্বর রাখবো। তো এই টপিক গুলো ভাইয়া তুমি শুরু থেকে গুরুত্ব দাও, ঠিক আছে? এই টপিক গুলোকে তুমি যদি শুরু থেকে গুরুত্ব দিয়ে পড়ো, তাহলে যেটা হবে পরবর্তীতে গিয়ে এগুলো নিয়ে প্যারা খাইতে হবে না। গুরুত্ব দেওয়া বলতে আমি কি বুঝাচ্ছি? গুরুত্ব দেওয়া বলতে আমি তোমার বুঝাই দিয়েছি যে শুরু থেকেই এই টপিক গুলোতে একটু সময় বেশি দাও। এই টপিক গুলোকে মনে করো তুমি আর্টিকেল যদি দিনে একটা প্র্যাকটিস করো, প্রিপোজিশন প্র্যাকটিস করো 3টা, তাইলেই হবে, ঠিক আছে? তো শুরু থেকেই এই জিনিসগুলোকে একটু গুরুত্ব দিও ভাইয়া। আচ্ছা, এরপর আমরা কোথায় ছিলাম? আচ্ছা হ্যাঁ, তো এতটুকু পর্যন্ত আমার ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে কথা ছিল। কেমন? আমি তাও তোমাদেরকে আরো কিছু জিনিস দেখাই। ও আরেকটা আছে, এবার দেখো তোমার এইচএসসি বোর্ড কোয়েশ্চেন্স প্লাস মডেল টেস্ট যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস হয়ে গেলে সেম টপিকে ভার্সিটিতে আসা বিগত বছরের প্রশ্নগুলো সলভ করে নিজেকে এগিয়ে রাখতে পারো। এইটা করা ম্যান্ডেটরি না। শামসুল বলছে ভাই কোর্সটা কত দিনের, একটু ধৈর্য ধরো, আমি তোমাকে হেল্প করব। মালিহা আপাতত মূল শব্দ পড়ো, সিনোনিম অ্যান্টোনিম পড়তে হবে না, সবার প্রশ্নের উত্তর দিব আমি। আচ্ছা, এইটার মানে কি? আমি যে একটু আগে তোমাকে বললাম যে মনে করো তুমি রাইট ফর্ম অফ ভার্ব পড়বা, হ্যাঁ, সবার আগে তুমি কি করলা? রুল পড়লা, রুল পড়তে গিয়ে রুল রিলেটেড এক্সাম্পল জানলা, ওকে? আচ্ছা, সেকেন্ড কাজ হচ্ছে তোমার এইচএসসি তে আসা যে প্রশ্নগুলো আছে সেগুলো পড়লা, এইচএসসি বোর্ড কোয়েশ্চেন। তারপর তুমি মডেল টেস্ট করলা, মডেল টেস্ট থেকে রাইট ফর্ম অফ ভার্বের সব টপিক মানে সব অনেকগুলা প্র্যাকটিস করলা। এত এত প্র্যাকটিসের পর যদি তোমার কাছে মনে হয় ওকে ভাইয়া রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আমার এখন আর কোনো প্যারা নাই, আমি পারি, আলহামদুলিল্লাহ পরীক্ষায় আসলে আমি পারবো, এইরকম একটা কনফিডেন্স তৈরি হওয়ার পর তোমার যদি সময় থাকে তুমি যেটা করবা, রাইট ফর্ম অফ ভার্ব থেকে আসা ঢাকা বিশ্ববিদ্যালয় বলো বা অন্যান্য মেডিকেল বলো, মানে রাইট ফর্ম অফ ভার্ব থেকে আসা ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো চাইলে সলভ করতে পারো, তাইলে এক ঢিলে দুই পাখি মারা হবে। কারণ তুমি তো রাইট ফর্ম অফ ভার্বের রুল পড়াই ফেলছো, এইটা দিয়ে তুমি এইচএসসিও পড়লা, এডমিশনও পড়লা, খারাপ কই, তাই না? সো এইটা ভেবে দেখো, রাইট ফর্ম অফ ভার্বে আসা প্রশ্নগুলো তুমি এইচএসসি বোর্ড কোয়েশ্চেন সলভ করলা, মডেল টেস্ট সলভ করলা, এগুলো হয়ে গেলে সেম টপিকে আসা ভার্সিটিতেও বিগত বছরের প্রশ্নগুলো মানে ভার্সিটিতে আসা এই প্রশ্নগুলো সলভ করলা। কেমন? বুঝাতে পারলাম? আচ্ছা, সো এরপর যদি আমি আসি আমাদের ওই যে কোর্সের কথাটা বলছিলাম, এই কোর্সে আর কি কি থাকতেছে? আমাদের এই কোর্সে তোমাদের জন্য বই থাকতেছে 2টা, একটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার, 2টা বই তোমার ইনশাআল্লাহ এইচএসসি পুরো প্রস্তুতির জন্য এনাফ। এই 2টা বই তুমি মাত্র 600 টাকা দিয়ে কিনতে পারো, আমি একটু পর কোর্সে গিয়ে তোমার দেখাবো যে কিভাবে কিনবা। আচ্ছা, ইংলিশ ফার্স্ট সেকেন্ড পেপার কিউট 2টা বই। আচ্ছা, এছাড়া সবচেয়ে মজার যে বিষয়টা আছে ভাইয়া, আমার কাছে মনে হয় যে এই জিনিসটা প্রত্যেকটা স্টুডেন্টের জানা দরকার মাহিয়া মাহি, সেটা হচ্ছে ধরো তুমি অফলাইনে যখন পড়ো, মানে কোন একটা জায়গায় প্রাইভেট পড়তেছি ইংলিশ, ওইখানে যেটা হয় তোমার সামনে ইংলিশ টিচার বসা থাকলেও তোমার অন্যান্য বন্ধু বান্ধব আশেপাশে থাকার কারণে তোমার লজ্জায় অনেক কিছু প্রশ্ন টিচারকে করা হয় না। এমন হয় না? সৈকত উত্তর দিচ্ছি ভাইয়া, এমন হয় না যে আমি আমার বন্ধু বান্ধবদের কারণে প্রশ্ন করতে পারি না, আমার একটু লজ্জা লাগতেছে? হয়তো এটার জন্য এই লজ্জা যাতে না লাগে বা তুমি যাতে আমাদেরকে সরাসরি প্রশ্ন করতে পারো, মাসে 2 বার আমরা কিউএনএ সেশনের আয়োজন করি জুমে। কিউএনএ মানে হচ্ছে কোয়েশ্চেন এন্ড আনসার, যেখানে তুমি জুমে এসে আমাদেরকে সরাসরি প্রশ্ন করতে পারো। এই যে দেখো, যেমন এখানে নাবিলা আমাকে প্রশ্ন করতেছে, ওর কিন্তু ক্যামেরা অন করা লাগে না, আমি ক্যামেরা অন করে বসে থাকি, বাট ও আমাকে কোয়েশ্চেন করতেছে, আমি
সরাসরি একদম কথা বলতেছে, আমি সেগুলোর উত্তর দিচ্ছি। এরকম আমাদের প্রত্যেকটা টিচার আসে জুমে, এসে তারা এই প্রবলেম গুলো সলভ করে দেয়। তো এই জিনিসটা সবচেয়ে ভালো না, যে সরাসরি এসে তুমি আমাদের সাথে কথা বলতে পারবা। এছাড়া এই কোর্সে একটা প্রাইভেট ফেসবুক গ্রুপ আছে, যে গ্রুপে আমি মাঝে মাঝে হোমওয়ার্ক দেই, এরপর ক্লাস অ্যানাউন্সমেন্ট দেই, টুকটাক কথাবার্তা আমরা বলি। তোমরা প্রশ্নগুলো আমাদেরকে ওইখানেও করতে পারো, পোস্ট করলে আমরা সেগুলো অ্যাপ্রুভাল দিয়ে উত্তর করে দিই। এবার অনেকে আমাকে বলতেছিল যে ভাইয়া কোর্সের কোনো ডিসকাউন্ট আছে কিনা। ইয়েস, তুমি যদি দুর্জয় AGC 27 এই কোডটা ব্যবহার করো, তাহলে তুমি আমাদের এই কোর্সটা কিনতে পারবা। কিভাবে কিনবা আমি তোমার একটু দেখাই। আমি একটু যদি যাই, সরাসরি দেখাতে চাই তোমাদেরকে। তুমি ধরো টেনমিট স্কুলের অ্যাপে আসো বা এরকম একটা ব্রাউজারে আসো, এসে যদি লিখো tenms.com, tenms.com, এই যে দেখো জাস্ট একটু কি লিখলাম, ব্রাউজারে বা অ্যাপে গেলেও এই সেম জিনিস আসবে। আচ্ছা, সার্চ বারে যাবা, এই যে এখানে সার্চ বারে গিয়ে তুমি লিখবা যে AGC 27, জাস্ট একটু ক্লিকলেই হবে, AGC 27। ওকে, ক্লিক করলাম AGC 27 লিখে। হ্যাঁ, কিভাবে শুরু করবো সব দেখাবো। নেটওয়ার্ক একটু সমস্যা করতেছে, ভাইকে একটু টাইম দাও। AGC 27 লিখে ক্লিক করার পর হইল না, আবার দিই HSC 27 হয়েছে না? ওকে, HSC 27 লিখে ক্লিক করলাম। দেখো সবগুলো কোর্স আসবে। ধরো তুমি শুধু ইংলিশ কোর্সটা নিতে চাও, তোমার কাছে মনে হচ্ছে ইংলিশে ভালো করা উচিত। মনে রাখবা AGC তে বেশিরভাগ স্টুডেন্ট ইংলিশে A+ মিস করে। তো এখানে কিন্তু আমরা ইংলিশ কোর্স পাই নাই। ইংলিশ কোর্সের জন্য আমাকে কি করতে হবে? পরের পেজে যাইতে হবে। এই যে 2 তে ক্লিক করলাম। পরের পেজে আসার পরেই আমরা দেখলাম যে AGC 27 অনলাইন ব্যাচ ইংলিশ এই কোর্সটা আছে। ক্লিক করবা, অ্যাপে গেলেও সেম। ক্লিক করার পর তুমি চাইলে কোর্স সম্পর্কে জানতেও পারো। এই যে এখানে বেশিরভাগ স্টুডেন্ট A+ মিস করে ইংলিশে। এখন তুমি চাইলে এখানে দেখতে পারো। তোমাদের উপর এই বোর্ডটা বাউন্স করতে আমরা বলে দিব। সো এই কোর্সে মুঞ্জিনা আপু কিন্তু আছে। আচ্ছা, হ্যাঁ, আপু ক্লাস দেবে। সো কোর্সটি কিনুন বাটনে ক্লিক করবা। ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস আসবে। এইখানে একটু তুমি সিদ্ধান্ত নিতে হবে যে তুমি কি আমাদের ওই যে একটু আগে 2টা বইয়ের কথা বললাম না, ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, মাস্টার বুক, ওইটা সহ নিতে চাও কিনা। যদি ওইটা সহ নিতে চাও তাহলে তুমি এই প্লাস চিহ্নে ক্লিক করবা। দেখো এমনিতে দাম কত দেখাইতেছে, এই দাম আমি কমাই দিব। তুমি কষ্ট করে ক্লাস করতেছো, কমাই দিব না? নরমালি কোর্সের দাম 3000 আর বইয়ের দাম 600। সো প্লাস চিহ্নে ক্লিক করলে বইটা সহ কিনা হবে 3600। মনে করো আমি বইটা নিতে চাই না, জাস্ট বোঝানোর জন্য বলতেছি। এগিয়ে যান বাটনে ক্লিক করব, বা নিতে চাইলে তো প্লাসে ক্লিক করলেই হবে। আচ্ছা, এগিয়ে যান বাটনে ক্লিক করলাম। এই যে একটু আগে তোমাদেরকে ভাইয়া একটা প্রোমো কোড দেখাইছি না, মনে আছে? এই যে তোমরা চাইলে এটা স্ক্রিনশটও নিতে পারো। আমি এই যে এই অবস্থায় স্ক্রিনশট নিতে পারো, ফিউচারে কাজে লাগাবা। দুর্জয় AGC 27, বানানটাও ঠিক রেখো, নাইলে হবে না। এই যে প্রোমো কোড যোগ করুন, এখানে ক্লিক করবা, লিখবা দুর্জয় DURJOY HSC 27। আচ্ছা, এই যে দেখো দুর্জয় HSC 27 লেখার পর সাবমিট করলাম। 3000 টাকার কোর্স 1000 টাকা কমে এখন মাত্র 2000 টাকা হয়েছে। ঠিক আছে, তারপর শুরু করুন দিলেই কোর্সটা তুমি কিনতে পারবা। এতটাই সিম্পল। ঠিক আছে, এবার তোমরা আমাকে তোমাদের সব প্রশ্ন বলো, আমি সবগুলো প্রশ্নের উত্তর করব। বলো এবার তোমাদের কার কি প্রশ্ন আছে, ভাইকে বলো, আমি সবগুলোর উত্তর দিচ্ছি এক এক করে। হ্যাঁ তুষি, বলো তো ভাইয়া। তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিতে পারো যারা কোর্সে এনরোল করবা। শাইলা ইনশাল্লাহ এই যে অক্টোবর থেকেই। সাজিয়া প্রতি মাসে 2 দিন হয় আর কি, 2 দিন হয়, মঙ্গলবার রাতে হয়। সৌরভ দেখা হবে ভাইয়া। ও হ্যাঁ, ভালো প্রশ্ন করছে যে কোর্সটা কত দিনের। কোর্সটা মানে আমরা যদি 8 মাস পড়াশোনা করি নিয়মিত, প্রতি সপ্তাহে 2টা করে ক্লাস করি, তাহলে কোর্সটা 8 মাসেই শেষ হবে। ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার সিলেবাসটা 8 মাসেই
শেষ হবে, বাট এই ক্লাসগুলো রেকর্ডেড পাবা তুমি একদম শেষ পর্যন্ত, মানে এইচএসসি পর্যন্ত রেকর্ডেড থাকবে, ঠিক আছে? দুইটা প্যারাগ্রাফ না তো বাবা, একটা হচ্ছে রচনা। অবশ্যই পারবা, পেইড ব্যাচের ক্লাসগুলো রেকর্ডেড থাকে, অ্যাপে দেওয়া থাকে। কোর্স কতদিনে আশা করি বুঝাতে পেরেছি। লাইভ ক্লাস হবে 8 মাস, এরপরে রেকর্ড মানে এই ক্লাসগুলোর অ্যাক্সেস তোমার কাছে থাকবে, যে কোনো সময় দেখতে পারবা। হ্যাঁ পারবা তাবাসসুম। আফরিন বলছে 2000 টাকা কিভাবে দিব? ওই যে একটু আগে দেখাইছি, পরবর্তী বাটনে ক্লিক করলেই তোমার কাছে বিকাশে টাকা চাইবে, বা যে কোনো মাধ্যমে তুমি দিতে পারবা। লেকচার শিট অ্যাপে গেলেই পাবা কোর্সে ভর্তি হলে। না, ডিকশনারির দরকার নাই, তোমাদের লেকচার শিটে ওই শব্দগুলো দেওয়া আছে। কাউসার নিয়মিত পড়লেই হবে ভাইয়া। আচ্ছা সাজিয়া, আগের রেকর্ডেড ক্লাসগুলো করে নিও, কেমন? ইয়েস, 8 মাসের পুরা ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, পুরা সিলেবাস মাত্র 2000 টাকা। হ্যাঁ নাহিন, বাট এই কোর্সে আমরা আবার বেসিক পড়াবো। থ্যাংক ইউ মুনতাহা। ইংলিশ পুরাটা আমি নিব না, আমি আছি, মুনজেরিন আপু আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরো ভাই আপু আছেন, যেমন পারভেজ ভাইয়া আছেন, ফাতিহা আপু আছেন। ইনশাল্লাহ সাজিয়া পড়াবো ভাইয়া কোর্সে। আচ্ছা সাইকা, হ্যাঁ অবশ্যই দেওয়া হবে। না অনন্ত, এটা তো পসিবল না ভাইয়া। ইংলিশ কি বই নিবে আমি গ্রুপে একটা ভিডিও দিব, কেমন? ইনশাআল্লাহ মন্দিরা সব শিখাবো। না মুক্তাদির, অফলাইন না পড়লেও হবে ইনশাআল্লাহ, এই কোর্সটা তোমাকে পুরো সিলেবাস কভার করবে। থ্যাংক ইউ মাহিয়া, থ্যাংক ইউ লুৎফা, থ্যাংক ইউ সৌরভ, আরো ভালো করবে। উমর আল সাকিব, আজকের ক্লাসে তো এটাই বললাম কিভাবে শুরু করবা। না সিয়াম, আপাতত এই অপশনটা অ্যাভেলেবল না। না মাহিয়া, আমি অফলাইনে পড়াই না, আমি শুধু অনলাইনে, শুধু 10 মিনিট স্কুলে পড়াই। আরাফাত, ওই যে আমি তোমাকে ইংলিশ কোর্সটা যেভাবে বের করে দিচ্ছি, তুমি চাইলে কমার্সের কোর্সগুলো এমনি বের করতে পারবা। হ্যাঁ, ফুল বাংলা ইংলিশ আইসিটিও নেওয়া যাবে। সোহাগ, ওই যে অ্যাপে গিয়ে বাংলা ইংলিশ আইসিটিতে ক্লিক করো, বা এই যে আমি এখন যেভাবে দেখাইছি শুরুতে বাংলা ইংলিশ আইসিটি আছে, ক্লিক করো, ওইখানে প্রোমো কোড হিসেবে এটা দাও, দুর্জয় এইচএসসি 27, তাইলে ওই এখন যে দামটা আছে এখান থেকে 1000 টাকা কমে যাবে। ঠিক আছে তুষি? সাইকে, আমরা তো আজকে বিশেষ কিছু পড়াই নাই ইনশাল্লাহ। তুমি যদি আমার মূল কোর্সের ক্লাস দেখো, আমার মানে ধরো কোন একটা টপিকের ক্লাস দেখো, তখন আরো ভালো লাগবে। তোমরা এইচএসসি 27 স্টার স্টুডেন্টস গ্রুপে গিয়ে এই ব্যাপারে আরো ভালো ধারণা নিতে পারো যে আমাদের স্টুডেন্টরা আমার ক্লাসগুলো কতটা পছন্দ করছে, তারপর তুমি সিদ্ধান্ত নিয়ে ক্লাসে আসতে পারো। 8 মাস পরে নাজিফা, তোমরা ক্লাসগুলোর রেকর্ডেড ভার্সনটা তোমার অ্যাপেই থাকবে, যে কোনো সময় গিয়ে দেখতে পারবা। প্রিয়ন্তে, এটা আমি শিওর না, বাট 27 তারিখের আগে ভর্তি হইলে মোস্ট প্রবাবলি 27 তারিখে আমাদের যেই বড় প্রোগ্রামটা হবে ওইটাতে সুযোগ পাবে আর কি পড়ার, আরে আসার। হ্যালো ভাইয়া, থ্যাংক ইউ সাজিয়া। হারুন বলছে ভাই কি অক্সফোর্ডের? প্রাচ্যের অক্সফোর্ডের। থ্যাংক ইউ শাহরিয়া। বলো আর কারো কোনো কোয়েশ্চেন? মাহিয়া বলছে পেইড ক্লাসে কয়টা ক্লাস আমি নিব? এটা তো আমি শিওর না ভাইয়া, কয়টা ক্লাস আমি নিব, সর্বোচ্চটা নেওয়ার ট্রাই করবো। এক্সাম কিভাবে দিবা? আমাদের অ্যাপে গেলেই এক্সাম দেওয়ার অপশনটা একদম সহজে খুঁজে পাবা, ওইখান থেকে এক্সাম দিতে পারবা। কাউসার, কোর্সটা কিভাবে পারচেজ করবা আমি কিন্তু বলে দিয়েছি, পারচেজ করার সময় তুমি চাইলে এই প্রোমো কোডটা ব্যবহার করতে পারো। আজকের ক্লাসটা রেকর্ডেড থাকবে কিনা আমি শিওর না আসলে, বাট কোর্সের যতগুলো ক্লাস হবে, পেইড ব্যাচের যত স্টুডেন্ট আছো তোমাদের সবগুলো ক্লাস কিন্তু রেকর্ডেড থাকবে।
ভর্তি ছাড়া মাস্টার বুকটা আসলে এখন পাওয়া যাবে না। থ্যাংক ইউ অনামিকা। আমি আইসিটি ক্লাস কিভাবে করাবো? আমি তো আইসিটি খুব একটা ভালো পারি না। আইসিটি যাকে ভালো পারে, যাকে অনেক ভালো পড়ায়। থ্যাংক ইউ তাবাসসুম। বাট আজকে আমরা খুব বেশি মেইন টপিক পড়াই নাই, আমরা জাস্ট এগুলো নিয়ে ডিসকাস করছিলাম। না, কোর্স ছাড়া তো আমরা আপাতত বইটা কেউ কিনতে পারছে না। তাহিয়া হ্যাঁ করতে পারবা, মোস্ট প্রবাবলি, একটু দেখো ট্রাই করে। ইনশাআল্লাহ রাফাত পাবে। আচ্ছা, আমি ইংলিশেরটা নিশ্চয়তা দিতে পারি, অন্যান্য সাবজেক্টের গুলো আসলে ওইভাবে নিশ্চয়তা দিতে পারছি না। হ্যাঁ সুমাইয়া, সিলেবাস তো মোটামুটি কাছাকাছি, তাই না? তুমি একটু সিলেবাসটা তাও মিলাই নিও। হ্যাঁ, কাছাকাছি। অলরেডি স্টার্ট হয়েছে নোমান, এই মাসের 1 তারিখ থেকে। নুসরাত, তোমার কোয়েশ্চেনটা তো দেখছি না। রোজা বলছে ভাই মাস্টার বুক কিনা লাগবে কিনা, এটা আসলে তোমার উপর, তুমি চাইলে কিনতে পারো বা একটু অপেক্ষা করতে পারো তোমার কলেজ থেকে কি বলে। আমি শিওর না কাউসার। কে জানি জাকি ভাইয়া দুর্জয় ভাইয়া নিয়ে কি জানি কমেন্ট করছে, আমি তোমার কমেন্টে মিস করে ফেলছি ভাইয়া, উপরে চলে গেছে। মেইন ক্লাস অলরেডি ফাবিহা শুরু হয়ে গেছে। হ্যাঁ সৌরভ, এই ক্লাসটার রেকর্ডেড ভার্সনটা কোথায় পাবে এটা আমি শিওর না, বাট আমাদের পেইড ব্যাচেরটা অ্যাপে পাবা। সিয়াম, একটু অপেক্ষা করতে পারো, দেখো তোমার কলেজ থেকে কোনটা কিনতে বলে। জুলকারনাইন, ওই যে কোর্সের যে কিউএনএ সেশন হয় সেখানে কথা বলা যাবে। 8 মাস পরে তো নাজিফা কি হবে এটা বললাম তোমাকে, তুমি হারাই গেছিলা নাকি? যাই হোক, তোমাদের সব কোয়েশ্চেনের আশা করি উত্তর দিতে পেরেছি। তারপরে যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে আমাদের কোর্সের কিউএনএ সেশনে আমরা সেগুলো নিয়ে কথা বলবো, কেমন? আজকের মতো তাহলে এ পর্যন্তই। ভালো থেকো সবাই। কোর্সের কাজ